হ্যালো, হ্যালো এভরিওয়ান। আ শুভ বিকেল। সবাইকে স্বাগত জানাচ্ছি। নারী ও পরিবেশ সুরক্ষা কেন্দ্রের আয়োজনে যেই ধারাবাহিক মানসিক স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান এর যেই অ প্রোগ্রামের আমরা আয়োজন করেছি, তার আজকে ২য় পর্ব। ২য় পর্বে আজকে আমাদের টপিকটা আমাদের মনে হয়েছে খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের আ আত্মহত্যা প্রবণতা। আমরা যেটার কারণ এবং সমাধান অনুসন্ধান করার চেষ্টা করব আজকে। অনুসন্ধান ঠিক নয়, পর্যালোচনা যেটা হয়ে আসছে, সেটার বেসিক কারণটা আমরা একটু আজকে জানার চেষ্টা করব। আমাদের সাথে আজকে থাকবেন আ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহকারী ক্লিনিক্যাল সাইকোলজিস্ট জনাব এম এ আওয়াল এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের সাথে থাকবেন আহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী আকিব রায়হান এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী প্রণমী সাহা। আমি সবাইকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আশা করি সবাই ভালো আছেন। আম, আমরা প্রথমেই কথা বলবো আমাদের দুজন শিক্ষার্থীর সঙ্গে, আহ, যেখানে আহ, আমাদের সাথে থাকবেন আকিব রায়হান এবং প্রণমী সাহা। আকিব রায়হান এবং প্রণমী সাহা, আপনারা কি শুনতে পাচ্ছেন আমাদের কথা, আমার কথা? হ্যাঁ, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। ওকে। আম, একটু আকিব, আপনার কাছে প্রথমে আসি আমরা। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট জনাব আওয়াল সাহেবের কাছে আসবো, তার আগে আমরা একটু শিক্ষার্থীদের কথা শুনবো, যেহেতু শিক্ষার্থীদের সমস্যা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করছি। শিক্ষার্থীদের সমস্যাকে তুলে আনার চেষ্টা করছি। আকিব রায়হান, আপনি মাস্টার্সে পড়াশোনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগে। 5 বছর আপনার বিশ্ববিদ্যালয় জীবন। আপনি আপনার কি মনে হয় এই সময়টাতে এসে আমরা যখনই আমাদের বয়সী যারা এই 18 থেকে 25 বছর বয়সী যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাদের যখন আমরা ফেসবুক প্রোফাইল দেখছি, তাদের ব্যক্তিগত জীবন দেখছি, ইউনিভার্সিটিতে আচরণ দেখছি, তখন দেখছি সবখানে একটা বিষাদের ছায়া। তারা হাসছে খেলছে সবই, কিন্তু ফেসবুক স্ট্যাটাসে তারা খুব বিষণ্ণ। তারা দেখাতে যাচ্ছে নিজেদের মধ্যে তাদের তারা অনেকের মধ্যে একা। এই বিষয়টা নিয়ে আপনার বক্তব্য যে এই তাদের অনেকের মধ্যে একা হওয়ার কারণটা আসলে কোথায়, এই অবসাদটা কেন আসে তাদের মধ্যে? আসলে আমাদের বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে এবং আমাদের একটা পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসাবে আমরা যতটুকু দেখি যে একটা স্টুডেন্ট যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হয় তো তার মধ্যে অনেক বেশি আশা আকাঙ্ক্ষা থাকে। ফার্স্ট ইয়ারে যখন আমরা শুরু করি যে দেখি একটা ছেলে 8টা 10টা নোট খাতা থাকে তার, তারপর সে তার পড়াশোনা নিয়ে অনেক সিরিয়াস থাকে। তো এই ব্যাপারগুলো আমরা একটা একটা ছেলের মধ্যে দেখতে পারি বা একটা মেয়ের মধ্যে দেখতে পারি। তো একটা নির্দিষ্ট সময় পরে দেখা যায় এই আগ্রহে ভাটা পড়ে যায়। এবং আরো ব্যাপার হচ্ছে যে দেখা যায় যে তাদের একাডেমিক রেজাল্টটাও তাদের মন মতো হয় না। তারপর দেখা যায় যে দেশের বিভিন্ন জায়গা থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে ছেলে মেয়েরা আসে। তো এতগুলো জায়গা থেকে যখন আসে এবং এতগুলো জায়গা থেকে যখন সবার মধ্যে যখন মিথস্ক্রিয়াটা হয়, তো সেই মিথস্ক্রিয়াটা হয়তো খুব ভালোভাবে হয় না। তো এর পরবর্তীতে দেখা যায় যখন তারা একাডেমিক ভাবে কেউ হয়তো আগাতে পারে না, বা কেউ যখন একাডেমিক ভাবে ভালো করার পরেও দেখা যায় যে আরো ভালো করার একটা প্রবণতা থাকে। তো সেখান থেকে দেখা যায় একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয়, সেটা হচ্ছে একাডেমিক পর্যায়ের ফ্রাস্ট্রেশন। আর এর বাদে হচ্ছে এই জেনারেশনের মধ্যে, আমাদের প্রজন্মের মধ্যে আরেক ধরনের ফ্রাস্ট্রেশন দেখা যায়, সেটা হচ্ছে রিলেশন ইস্যু নিয়ে। তো এই ধরনের রিলেশন ইস্যু গুলা নিয়ে আমরা হ্যাপি ডিউ নামে একটা পেজ আছে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা রান করে। তো সেই পেজগুলোতে আমরা দেখি যে মানে স্টুডেন্টরা খুবই ডিপ্রেসড। স্টুডেন্টরা তাদের রিলেশন লাইফ নিয়ে দেখা যায় যে অনেকের খুব ডিস্ট্যান্ট রিলেশনশিপে আছে, বা অনেকেই দেখা যাচ্ছে যে তাদের ক্যাম্পাসের রিলেশনশিপ আছে। তো এই ক্যাম্পাসের রিলেশনশিপ গুলার আপস এন্ড ডাউনস আছে। তো সেগুলা নিয়েও তাদের মধ্যে খুব ডিপ্রেশন দেখা যায়। হয়তো আমরা দেখি যে ফেসবুকে প্রোফাইলে বা ইনস্টাগ্রামে বা ফেসবুক বা ইনস্টাগ্রাম আইডিতে তারা খুব এক সময় খুব প্রাণোচ্ছল যারা কাপল থাকে, তো তাদেরও দেখা যায় একসময় ব্রেকআপ হয় এবং হওয়ার পরে দেখা যায় এক সময়কার প্রাণোচ্ছলতা আর থাকে না, এবং সেখানে একটা স্যাডনেস এবং একটা আশ্চর্য ধরনের হাহাকার দেখা যায় তাদের মধ্যে। তো
এটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমি বলি যে একটা তো ব্যাপার থাকে আমাদের বয়সের একটা ব্যাপার, এই বয়সে আমরা অনেক বেশি আবেগী থাকি, সেটা একটা ব্যাপার। আর প্রথমে আমি বলেছি যে একাডেমিক ভাবে আমাদের আমাদের মধ্যে একটা চাওয়া পাওয়ার ব্যাপার থাকে। আর একটা নির্দিষ্ট স্টেজের পরে থার্ড বা ফোর্থ ইয়ারে যাওয়ার পরে আমাদের মাথায় টেনশন থাকে ক্যারিয়ার নিয়ে। আমাদের মানে ক্যারিয়ারের টেনশনটা কেমন, যে আমরা দেশের বাইরে চলে যাব, কিংবা আমরা সরকারি চাকরির পরীক্ষা দিব, বা আমরা অন্য কিছু করব। তো সেটা নিয়ে আমাদের টেনশন থাকে। দেখা যায় যে যেই ছেলে মেয়েটা সিজিপিএ খুবই ভালো, তার মধ্যে একটা টেনশন থাকে, আবার যার সিজিপিএ খুবই খারাপ তার মধ্যে একটা টেনশন থাকে। মানে এটার মানে টেনশনটা এমনই একটা ব্যাপার যে এখানে এটা আসলে কারো ক্ষেত্রেই যে আলাদা হয় তা না। হয়তোবা যার সিজিপিএ 2 পয়েন্ট সামথিং তার টেনশনটা একরকম, যার সিজিপিএ 3.8+, মানে তারও ডিপ্রেশন বা টেনশন আছে সেটা আরেক রকম। তো মানে আমি জানি না যে আমাদের মানে বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদের মধ্যে মানে এই যে এবং চাওয়া এবং পাওয়ার মধ্যে যে পার্থক্যটা দেখা যায়, সেই পার্থক্যটাই কি আমাদের মধ্যকার ডিপ্রেশন তৈরির জন্য দায়ী? সেটা নিয়ে আসলে অনেক অনেক ভাবি, এবং আমার অবজারভেশনটা অনেকটা সেটাই বলে যে আমাদের চাওয়া পাওয়ার মধ্যে যে ঘাটতিটা আছে, সেই ঘাটতিটাই হয়তোবা আমাদের ডিপ্রেশনের পিছনে অনেক বেশি দায়ী। কিন্তু আমরা আজকে যেটা বলছি বেসিক্যালি আত্মহত্যা, বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের আত্মহত্যা, এই যে ডিপ্রেশন গুলো, সম্পর্কের টানাপোড়েন, এটা কি আপনার কাছে মনে হয়েছে যে, বা রেজাল্ট নিয়ে ব্যাপার, এটা কি আপনার কাছে মনে হয় যে এটা আলটিমেটলি আত্মহত্যার দিকেই ঠেলে দেয়, বা এখান থেকে আসলে খুব সহজে বের হয়ে আসা যেত, কিন্তু সবাই আত্মহত্যাটাকে সহজ সমাধান মনে করছে? এই বিষয়ে আপনি কি বলতে চান? আমি বছর কয়েক আগের একটা ঘটনা বলি। ফাইন্যান্স ডিপার্টমেন্টের একটা ছেলে, সে সুইসাইড করেছিল। তো স্বাভাবিকভাবে হচ্ছে সে সুইসাইড করার পরে যত তার ফ্রেন্ডদের ফেসবুক পোস্ট বা মানে বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলোতে আমরা যেসব ফেসবুক পোস্ট দেখেছি, সেগুলো দেখে যতটুকু আমাদের ধারণা হয়েছে যে তার মধ্যে সোশ্যালাইজেশন প্রসেসটা হয়নি, এবং আরো বিভিন্ন ধরনের ইস্যুর কারণে তার একাডেমিক রেজাল্টও ভালো ছিল না, এবং পারিবারিক টানাপোড়েনও ছিল, এবং আর্থিকভাবেও সমস্যা ছিল। সেই কারণে সে সুইসাইড করেছে। তো মানে আমরা আসলে সবাই ফেসবুকে বলি, বা আমরা বাস্তবে যখন কথা হয় তখন বলি যে আত্মহত্যা সমাধান না। কিন্তু কিন্তু মানে এই প্রেক্ষাপটটাই হয়তো বা এমন হয়ে দাঁড়ায় যে তারা আত্মহত্যা করতে বাধ্য হয়। আর মানে একটা মানুষ যখন মৃত্যুর পূর্বে যখন সুইসাইড তারা করে, তো এর আগের তার মেন্টাল কন্ডিশনটা তো আসলে আমাদের পক্ষে জানা সম্ভব হয় না অনেক ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আসলে মানে তার ব্যক্তিগত ব্যাপারগুলোই হয়তো বা এত বেশি গভীর হয়ে যায়, বা এত বেশি খারাপ আকার ধারণ করে যে হয়তো বা মানে সে বাধ্য হয়। তো এক্ষেত্রে আসলে আমি মনে করি যে এটা আসলে তার অনেক ক্ষেত্রে ব্যক্তিগত ব্যাপার। হয়তোবা বাইরে থেকে যদি আমি কোনো কনক্লুশন টানি বা আমার অবজারভেশনও আমি শেয়ার করি, হয়তোবা অন্যদের সাথে নাও মিলতে পারে। তাহলে আরেকটা ব্যাপার আসে, এটা আমরা প্রণমী সাহা আপনার কাছে ওই ব্যাপারে জানতে চাইবো যে আমরা একটা কথা শুনলাম ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত ইস্যু। তাহলে আমাদেরকে সাধারণত সমাধান হিসেবে বলা হয় যে অন্যদের সাথে শেয়ার করার কথা, যে কারোর থেকে পরামর্শ নেওয়া, কারোর থেকে কারোর সাথে কথাবার্তা শেয়ার করা। আপনি প্রণমী সাহা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, একটি বছর আপনি কাটিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। তো এই এক বছরে কি আপনার মনে হয়েছে যে আপনি আপনার ব্যক্তিগত বিষয়গুলোকে আপনার চারপাশের বন্ধু বান্ধব বা নির্ভরশীল কারোর সাথে আপনি শেয়ার করতে পারবেন? ব্যক্তিগত ব্যাপার তো আসলে ক্লাসে অনেক ধরনের, অনেক জায়গা থেকে বা অনেক মেন্টালিটির মানুষ থাকে বা ফ্রেন্ড থাকে। তো সবার সাথে যে সবকিছু শেয়ার করা যাবে ব্যক্তিগত ব্যাপার, এটা কিন্তু আসলে হয় না। দেখা যায় আপনার খুব ক্লোজ কারোর সাথে আপনি শেয়ার করছেন, বা অনেকে যদি কাউকে বন্ধু মনে করে শেয়ার করেও, দেখা যায় অনেক সময় তার থেকে সেই পজিটিভ রেসপন্স বা যে রেসপন্সটা সে আশা করছিল সেটা পায় না, উল্টা অথবা জাজমেন্ট পেয়ে যায় বা নেগেটিভ কোনো রেসপন্স পায়। বা ধরেন আমি আমি আমার অনেক ফ্রেন্ডকে দেখেছি যে একটা ফ্রেন্ড আরেকটা ফ্রেন্ড কাছে শেয়ার করছে যে আমি ডিপ্রেশনে ভুগছি, আমার এই সমস্যা হচ্ছে। তো তখন সে এমনও রেসপন্স পায় যে ভাই তোর ডিপ্রেশন কি ডিপ্রেশন, আমার আমার আমাদের কথা দেখছো, আমরা তো আরো অনেক ডিপ্রেশনে অনেক ভুগি। তো এটা তো কোনো মানে কম্পিটিশন না যে কার ডিপ্রেশন কার থেকে বড়। একটা বন্ধু যখন একটা বন্ধুর কাছে সাহায্যের জন্য যায়, উচিত তখন সে তার কথাটুকু শোনা বা তার কথাটুকু মূল্যায়ন করা। তো সেটা সব ক্ষেত্রে ভার্সিটির ফ্রেন্ডদের সাথে, যদি আপনি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন যে আমি ভার্সিটির সবার সাথে শেয়ার করতে পারবো নাকি বা কাছের বন্ধুদের সাথে শেয়ার করতে পারবো নাকি, আমার উত্তর হবে না, আমি পারবো না। কারণ আমি জানি শেয়ার করলে আমি যে উত্তরটা আশা করব বা যে একটা ছোট্ট একটা হেল্প আশা করবো সেটা আমি পাবো না।
তাহলে আমরা আসলে যেটা দেখছি সেটা হচ্ছে যে আমাদের অন্যের উপরে নির্ভরশীলতা বা বিশ্বাস, এই জিনিসটার একটা প্রচন্ড ঘাটতি, যে কারণে অনেক বিষয়ে আমরা মানুষের সাথে আলোচনা করার সুযোগ পেয়েও সেই আলোচনাটা করছি না। আকিব রায়হান, আপনার কাছে আবার ফিরে আসি। আহ, বিশ্ববিদ্যালয়ের পঞ্চম বর্ষে এসে যখন সামনে আপনার কর্মক্ষেত্রে যাওয়ার সময়, এই সময়টাতে আপনি ডিপ্রেশন জায়গাটাকে আসলে কিভাবে দেখবেন? যে বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমরা দেখি, একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র বা শিক্ষার্থী যখন এই বিশ্ববিদ্যালয়ের 5টা বছর পার করার পরে কর্মক্ষেত্রে ঢোকার জন্য নিজেকে তৈরি করতে থাকে, ঠিক সেই সময় দেখা যায় তাদের মধ্যে আরো বেশি আত্মগ্লানি, অবসাদ ঢুকে আসে। এটা কি শুধুই বিশ্ববিদ্যালয়ের রেজাল্টের কারণে, নাকি এর পিছনে অন্য কোনো কারণও বিদ্যমান বলে আপনি মনে করেন? উম, এখানে আসলে বিশ্ববিদ্যালয়ের রেজাল্টের পরিমাণ প্রভাবটা খুবই নগণ্য। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যদি বলতে চাই, একটা অনার্স ডিগ্রি নিতে আমার লাগে 4 বছর, গ্রাজুয়েশন হতে লাগে 4 বছর, আর বিসিএস যেটা আমাদের তরুণ প্রজন্মের কাছে হটকেক, সেখানেও চলে যায় আলটিমেটলি 4 বছর। যেমন আমি সাম্প্রতিক 38তম বিসিএস, তো 38তম বিসিএস এর ক্ষেত্রে আমি বিসিএস এর গ্রুপগুলোতে দেখলাম যারা বিসিএস ভাইবা দিয়েছেন, যারা রেজাল্ট প্রত্যাশী, সবার মধ্যেই একটা হতাশা কাজ করছে। এবং 38তম বিসিএস এ 3 বছর অলরেডি চলে গিয়েছে, এবং 38তম বিসিএস থেকে যারা ক্যাডার সার্ভিসে যেতে পারবেন তাদের হয়তো বা আরো 2 বছর লাগবে। অর্থাৎ 26 বছর বয়সে একটা মানুষ যদি সেই বিসিএসটাতে অ্যাটেন্ড করে থাকে, তাহলে তার বয়স 31 হয়ে যাবে হয়তোবা তার চাকরিতে জয়েন করতে। তো এই যে চাকরিতে জয়েন করতে করার একটা দীর্ঘসূত্রিতা, এটা হচ্ছে একটা কারণ। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে আমাদের যেই পরিমাণে গ্রাজুয়েট বের হচ্ছে, সেই পরিমাণে আসলে সরকারি চাকরি নেই, বা সরকারি চাকরি বা সরকারি বা বেসরকারি চাকরি থাকলেও সম্মানের ব্যাপারটাতে হয়তো বা, সম্মান বা ক্ষমতার ব্যাপারটাতে হয়তো বা আমাদের তরুণ প্রজন্ম ছাড় দিতে রাজি না। এটাও হয়তো বা একটা কারণ হতে পারে আমার দৃষ্টিতে। আর আমি যখন, মানে আমার ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে যে আমি যখন চাকরি বাকরির গ্রুপগুলাতে ঢুকি, তখন দেখি যে মানে একটা অ্যাগ্রেসিভনেস কাজ করে অনেকের মধ্যে, সেটাও ডিপ্রেশন থেকে আসে। আবার অনেকের মধ্যে মানে খুবই হতাশা কাজ করে যে তাদের বয়স শেষ হয়ে যাচ্ছে। তো যেমন এই করোনা পরিস্থিতির কথাই আমি বলি, যে করোনা পরিস্থিতির মধ্যে অনেকে চাচ্ছেন যে মানে চাকরি পরীক্ষাগুলা হয়ে যাক, যেখানে সবকিছুই বন্ধ, তারা চাচ্ছেন যে চাকরি পরীক্ষাগুলো হয়ে যাক। তো তাদেরকেও আসলে আমি এই ক্ষেত্রে দোষ দিতে পারি না, কারণ হয়তোবা দেখা যাচ্ছে যে সে বেকার এবং তার পারিবারিক আর্থিক অবস্থাও ভালো না। তো স্বাভাবিকভাবে হচ্ছে যে সে বাধ্য হচ্ছে এই ধরনের উদ্ভট কথা বলতে। তো এটাও হয়তোবা তার এই মানে মানসিক ভাবে মানে সমস্যার কারণেই হয়তোবা সে এই ধরনের কমেন্ট বিভিন্ন জায়গায় করছে। তো এই সময় আসলে ডিপ্রেশন অনেক বেশি থাকে একটা স্টুডেন্টের মধ্যে। আর আরেকটা ব্যাপার আমি বলতে আহ পারি যে হয়তোবা মানে ইউনিভার্সিটি, আমি একটু আগে 2 ধরনের ডিপ্রেশনের কথা বলেছি, একাডেমিক ডিপ্রেশন আর হচ্ছে রিলেশন ইস্যুতে ডিপ্রেশন। তো হয়তোবা রিলেশন ইস্যুর ডিপ্রেশন সবাইকে টাচ করতে পারে না, কিন্তু এই চাকরি বাকরিতে ঢোকার সময়ে যে আমরা যে ডিপ্রেশনটাতে থাকি, মোটামুটি আমাদের ম্যাক্সিমাম মানুষকে এটা টাচ করে। কিন্তু আমরা যেই পরিসংখ্যানটা বা যেই কথাগুলো বা যেই ধরনের পরিস্থিতি আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে অবজার্ভ করি, সেখানে দেখা যায় যে সম্পর্কের টানাপোড়েন একটা বিশাল প্রভাব বিস্তার করে উম, একজন শিক্ষার্থীর জীবনে। কারণ সে তখন তার নিজের গোল থেকে সরে অন্যদিকে ঝুঁকে যায়, এবং সেখানেও তার উদ্দেশ্য পূরণ হয় না, যে কারণে সে এদিক ওদিক দুদিকেরই ব্যালেন্স হারিয়ে ফেলে। আমরা জনাব এম এ আওয়াল, আপনার কাছে একটু আসবো। আকিব রাহান এবং প্রণমী সাহাকে ধন্যবাদ, আপনাদের কাছে আমি আবার ফিরবো। আপনার কাছে আসি যে এখানে তাহলে 3টে বিষয় আমরা পাচ্ছি: হতাশা, সম্পর্কের টানাপোড়েন, আহ এবং চাকরিজনিত দীর্ঘসূত্রিতা বা চাকরি না পাওয়া, বেকারত্ব। এবং আমাদের কাছে যেই তথ্য আছে সেই তথ্য বলছে যে যখনই কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সুইসাইড করে, কখনো সেই বিশ্ববিদ্যালয় প্রশাসন বা সেই শিক্ষা প্রতিষ্ঠান সেই আত্মহত্যার কারণ অনুসন্ধান করতে চায় না। হ্যাঁ, তো এই 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 জায়গা থেকে, আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত আছেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হিসেবে কাজ করছেন। আহ, আহ, সার্বিকভাবে সমস্ত বিশ্ববিদ্যালয়ের পার্সপেক্টিভে যদি আমি বিষয়টা দেখি, তাহলে আপনার কি মনে হয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনাগ্রহ, তাদের কেয়ারলেসনেস, বা নাকি এটা নিতান্তই প্রত্যেকটা স্টুডেন্টের ব্যক্তিগত দায়? থ্যাংক ইউ, আপনি অনেক সুন্দর করে বললেন। এবং তার আগে আমি আকিব এবং
প্রণবী, দুইজনকে ধন্যবাদ দিব যে মানে সুন্দর করে তাদের ইস্যুগুলো তারা বলছেন। আমি প্রশাসনের ভূমিকার জায়গা থেকে যদি বলি যে আসলে সুইসাইড, যদি এই টপিকটাকে সুইসাইডের দিকে আপনি বলেন, সুইসাইড করলে আসলে প্রথমত কার ক্ষতিটা হচ্ছে? অবশ্যই আমার ব্যক্তিগত এবং পরিবারের। এরপরে আমাদের যে কোনো একজন স্টুডেন্ট, সে বিশ্ববিদ্যালয়ের পরিবারের একজন সদস্য, কিন্তু এই পরিবারের সদস্য হচ্ছে তার যে বায়োলজিক্যাল যে ফ্যামিলি, বায়োলজিক্যাল ফ্যামিলির কাছে কিন্তু তার ইম্পর্টেন্সটা অনেক বেশি, যদিও বা বিশ্ববিদ্যালয়ের কাছে তার অনেক বেশি ইম্পর্টেন্স থাকে। কিন্তু এই যে আমি যদি একটু আকিব এবং প্রণমী দুইজনের কথা থেকে আসি, যে ওনারা অনেক সুন্দর করে কিছু ইস্যুর কথা বললেন, যে মিথস্ক্রিয়া, সিজিপিএ এবং আমাদের চাওয়া না চাওয়া পাওয়া এর মধ্যে যে ডিসক্রিমিনেন্সি গুলো তৈরি হয়, এখান থেকে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। আমি যদি একটু মানে ব্যাকওয়ার্ড চেইনে যাই, যে এই যে ইউনিভার্সিটিতে একজন স্টুডেন্ট ভর্তি হচ্ছে, পাবলিক যত ইউনিভার্সিটিতে যত স্টুডেন্ট ভর্তি হচ্ছে, আমি নিঃসন্দেহে তাদেরকে মেধাবী বলবো, এবং তারা মেধাবী বলেই আজকে বিশ্ববিদ্যালয়ের মতো একটা সর্বোচ্চ জায়গায় তাদের একটা যুদ্ধ করে, রীতিমতো ভর্তি যুদ্ধ আমরা বলি এটাকে, ভর্তি যুদ্ধ জয় লাভ করে তারপর তারা ভর্তি হয়। এরপরে যেটা হয়, তারা প্রথম দিকে আমি যদি বলার চেষ্টা করি যে যখনই কোনো একজন স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটি অথবা রাজশাহী ইউনিভার্সিটি অথবা যে কোনো পাবলিক ইউনিভার্সিটির ওয়েবসাইটে তার ভর্তি পরীক্ষার রোলটা দেখেন, সত্যি তার যে আনন্দটা হয়, এই আনন্দটা আসলে অন্য কিছু দিয়ে মেজার করার না। তাহলে এই যে এত আনন্দের জায়গা থেকে এসে হঠাৎ করে কি হয়? প্রথমত এই স্টুডেন্টগুলো সবাই ইন্টারমিডিয়েট পর্যন্ত ম্যাক্সিমাম সময় দেখা যায় যে তারা বাসায় থাকেন। বাসা থেকে এই যে নতুন একটা এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্ট এবং ইউনিভার্স একটা জায়গা যেখানে সমগ্র বাংলাদেশের ভালো ভালো স্টুডেন্ট যারা, তাদের সাথে তারা এক ক্লাসে বসতেন। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে যদি বলি, যে একটা ক্লাসে যদি 200 স্টুডেন্ট থাকে, ওই ক্লাসের যে স্টুডেন্ট সে কিন্তু কম্পেয়ার করা শুরু করে ওই 200 স্টুডেন্টের। এখন আমরা এইভাবেই কম্পেয়ার করে যে 200 স্টুডেন্ট, সে তো আমরা একই ব্যাচের, একইভাবে একই ইকুইভ্যালেন্ট পজিশনে থেকেই আমি পড়াশোনা করতেছি, সো তার মতো করে আমাকেও এগিয়ে যেতে হবে। কিন্তু আমরা আসলে জানি না ওই স্টুডেন্টটা আরেকজন স্টুডেন্ট যে ব্যাকগ্রাউন্ড বা তার যে সাপোর্ট সিস্টেম, সেই জায়গাগুলো আসলে কিন্তু আমরা কোনোভাবেই ওই অর্থে জানি না, কিন্তু অটোমেটিক্যালি কম্পারিজনটা চলে আসে। আমি যদি রেজাল্ট খারাপ করি, আগে যেটা বলেছেন যে সিজিপিএ গুলো যদি খারাপ হয়, সবাই স্বপ্ন দেখে আমি ভালো স্টুডেন্ট, যেহেতু আমি ভালো স্টুডেন্ট ভালো একটা রেজাল্ট করবো এবং আলটিমেট আমি একটা ভালো পজিশন হোল্ড করবো। অনেকেই থাকেন যে আমি ইউনিভার্সিটি টিচার হব, সবার স্বপ্ন থাকাটা ভালো, কিন্তু খেলাধুলার মাঠে আমরা কি করি যে ফার্স্ট সেকেন্ড থার্ড যে কোনো একজনকেই কিন্তু হতে হবে, একটা পজিশনে কখনোই দুইজন যাওয়া যায় না। তো ওই অ্যাকসেপ্টেন্সের জায়গাটা থাকতে হবে। এখন আপনি যেটা জিজ্ঞেস করলেন যে আমাদের ইউনিভার্সিটি অথরিটি কতটা হেল্প করতে পারে এই জায়গাটা, আমি যেটা বলবো যে ইউনিভার্সিটি অথরিটি তাদের জায়গা থেকে যতটুকু ফ্রেন্ডলি রিলেশনশিপ রাখা যায় সেই জায়গাটা তাদের যতটুকু করণীয় সেটা করে। এবং আমাদের আপনি খেয়াল করেন, আমি যদি ঢাকা ইউনিভার্সিটির কথা বলি, প্রত্যেকটা ডিপার্টমেন্টে স্টুডেন্ট অ্যাডভাইজার আছে। প্রত্যেক ডিপার্টমেন্টে, আকিব এবং পূর্ণমী আমার সাথে হয়তো একমত হবেন, তো প্রত্যেক ডিপার্টমেন্টে কিন্তু একজন করে স্টুডেন্ট অ্যাডভাইজার এবং একজন টিচার এটার জন্য অ্যাসাইন করা থাকে। প্রথমত আমরা আমাদের বন্ধু বান্ধবী, যেটা প্রণমী অনেক সুন্দর করে বললেন যে আমি বলতে চাই না বা বলতে মানে কোন বিশ্বাস নিয়ে বলতে যাব, ওই কারণে আমরা সেই ইস্যুটাতে নিয়ে আমি পরে কথা বলবো। আমরা বলতে চাই না অনেক সময়, কিন্তু আমার যে টিচার আছেন, যে স্টুডেন্ট অ্যাডভাইজার আছেন, আমি যদি সরাসরি তার সাথে কথা বলতে না পারি, আমি আমার যে কারো হেল্প নিয়ে আমি তার সাথে কথা বলার চেষ্টা করতে পারি। এটা গেল একটা জায়গা। এরপরে প্রত্যেক বিভাগের কথা তো বললামই আমি। সেকেন্ড ওয়ান, আপনি খেয়াল করে দেখবেন যে প্রত্যেক হলে হলেও কিন্তু আমাদের সাপোর্ট সিস্টেম গুলো চালু করা আছে। তো এই যে ইউনিভার্সিটির জায়গা থেকে আমাদের প্রশাসন যে ভূমিকাগুলো নিচ্ছেন, সেই জায়গাগুলো থেকে কিন্তু আমাদের অ্যাভেল করার একটা ব্যাপার, কিন্তু অ্যাভেল কেন করতে পারছেন না, সেই ইস্যুগুলো নিয়েই আমাদের কাজ করা দরকার। যে স্টিগমার জায়গাগুলো, এই স্টিগমার জায়গাগুলো থেকে যদি আমরা সরে আসতে পারি, বিশ্ববিদ্যালয় প্রশাসন যতটুকু ভূমিকা নেন সেটার সঙ্গে স্টুডেন্ট এবং আরো অ্যাসোসিয়েটেড যারা থাকেন, কর্মকর্তা কর্মচারী, সবাই যদি সেই জায়গাটায় আরো সাপোর্টিভ হয়, ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট তৈরি করে, তখন আমার মনে হয় এই জায়গাগুলো থেকে বের হয়ে আসা খুবই খুবই সম্ভব। ধন্যবাদ জনাব আওয়াল, আপনাকে ধন্যবাদ। আকিবের কাছে আবার ফিরি।
আহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা শুনলাম যে প্রত্যেকটা বিভাগে, সম্ভবত অন্য বিশ্ববিদ্যালয়ে থাকে, এটা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়েরই কমন ব্যাপার, রাইট। প্রত্যেকটা ডিপার্টমেন্টে একজন স্টুডেন্ট অ্যাডভাইজার থাকেন। তো এই যে স্টুডেন্ট অ্যাডভাইজার, এনার রোল বা এনার কাছ থেকে একজন শিক্ষার্থী হিসেবে আপনি পেয়েছেন কিনা আমি জানি না, যদি আপনি চান তাহলে আপনি কোন কোন সাপোর্ট তার কাছ থেকে আপনি চান, যেহেতু তারা আমাদেরকে কেউই ফিনান্সিয়ালি কোনো সাপোর্ট করবেন না, বা আম, তারা আমাদেরকে টিউশনিও করে দেবেন না বা খুঁজেও দেবেন না, কিন্তু তারা আসলে মানসিক ভাবে আমাদেরকে কোন কোন জায়গায় সাপোর্ট দিতে পারেন, তাদের রোল সম্বন্ধে যদি একটু বলেন। আচ্ছা, তো এই প্রেক্ষাপটে আমি আমি যতটুকু বলবো যে মানে শিক্ষার্থী উপদেষ্টারা মোটামুটি আমার বিভাগে আমি যথেষ্ট সাপোর্টিভ পেয়েছি। আমি জানি না যে অন্যান্য বিভাগের পরিস্থিতি বা প্রেক্ষাপট কেমন। তো মানে স্টুডেন্টরা যখন আসলে এই ধরনের প্রবলেম গুলা ফেস করে, বিশেষ করে ইন্ট্রা ডিপার্টমেন্ট অর্থাৎ ডিপার্টমেন্টের ভেতরে যদি এই ধরনের সাইকোলজিক্যাল ইস্যু গুলা চলে আসে, তো ডেফিনেটলি শিক্ষার্থী উপদেষ্টাদের সাথে অবশ্যই স্টুডেন্টদের উচিত আলাপ করার, যদি তারা প্রয়োজন বোধ মনে করে। এবং সেই ক্ষেত্রে আমার বিভাগে আমি দেখেছি যে স্টুডেন্টদেরকে মোটামুটি সাপোর্ট দেওয়া হয়। তো আমি চাইবো যে ওই বেসিক পর্যায়ে একটা, যেহেতু তারা আমাদের অভিভাবক, সুতরাং অভিভাবকের জায়গা থেকে তারা আমাদের প্রতি এগিয়ে আসবেন। আমার আসলে এর চেয়ে আসলে বেশি চাওয়া আসলে নেই, কারণ হয়তোবা আমরা স্টুডেন্টরা খুব বেশি যে তাদের সাথে শেয়ার করতে যাবে অতটুকু হয়তোবা হবে না। তো মানে কিন্তু বেসিক যে চাওয়া পাওয়ার ব্যাপার থাকে সেটা যাতে আমাদের খেয়াল রাখে, এতটুকুই আসলে আমি কামনা করি। ধন্যবাদ আকিব। মোহাম্মদ আওয়াল, আপনার কাছে আরেকটু ফিরে আসি, সেটা হচ্ছে যে আমাদের আমাদের একজন আমাদের কাছে জানতে চেয়েছেন, জীবনকে যখন মূল্যহীন মনে হয় তখনই মানুষ আত্মহত্যার দিকে ঝুঁকে পড়ে, কথাটা কতটুকু ঠিক? আচ্ছা, আত্মহত্যা আমি লাস্ট যে ফেসবুক লাইভে ছিলাম তখনও বলছিলাম যে আসলে জীবনের মূল্যটা এটা কে নির্ধারণ করে দেয়? এই নির্ধারণটা তো আমরা নিজেরাই করছি। যেমন আকিব অনেক সুন্দর করে বলতেছিলেন এতক্ষণ যে আমরা যেটাকে বলি যে ডিসক্রিপেন্সি বিটুইন ডিমান্ড এন্ড রিসোর্স, যে আমার চাহিদা কতটুকু এবং আমার রিসোর্স কতটুকু আছে, এর ভিতরে যখনই আমার ডিসক্রিপেন্সিটা তৈরি হয় তখনই আমরা স্ট্রেস হয়ে যাই। এবং এই স্ট্রেস থেকে আমাদের অনেক সময় ফ্রাস্ট্রেশন কাজ করে, এবং ফ্রাস্ট্রেশনের জায়গা থেকে আমরা নিজের মূল্যহীন মনে করি। এই যে মূল্যহীন, এই মূল্যহীনের তকমাটা কে দিচ্ছে আসলে? আমি যদি আমার নিজেকে পছন্দ না করি বা আমার নিজেকে যদি মূল্যহীন মনে করি, তাহলে আসলে অন্যরা আমাকে মূল্য কখনোই দিবে না। যেমন সেলফ রেসপেক্ট বলে একটা টার্মিনোলজি আছে, আপনি খেয়াল করে দেখবেন যে আমরা নিজেরা যদি আসলে নিজেদেরকে রেসপেক্ট না করি, অন্য কেউ আমাকে রেসপেক্ট করবে না। সেফর আমি এই উদাহরণটা আমার ক্লায়েন্টদেরকে ম্যাক্সিমাম সময় দিয়ে থাকি। আমি যে শার্টটা পরে আছি, এই শার্টের আরো কয়েকটা কালার ছিল। এখন যদি আমি সবার কাছে, যে এই শার্টটা যাতে সবার পছন্দ হয়, যে কয়েকটা কালার ছিল সেই কয়েকটা কালারের টুকরা টুকরা অংশ নিয়ে আমি যদি শার্টটা বানাতাম, তাহলে প্রত্যেকের, আপনার এক্স ওয়াই জেড এখানে যারা আছে তাদের প্রত্যেকের পছন্দের কালারটা আমার শার্টের মধ্যে থাকতো, কিন্তু আলটিমেট আসলে আমাকে কেমন লাগতো অনেকটা সং সাজার মতো, যে আমরা সং সাজলে যেমন দেখায় সেই রকমের দেখি। এই যে মূল্যহীন হয়ে যাওয়া, এই মূল্যহীনের তকমা দেয়া বা মূল্যহীনের যে লেবেলিং করা, এই লেবেলিংটা কিন্তু আমি নিজেই করতেছি। এবং আমরা নিজেরা যখন দেখি যে না আসলে আমি আমার যে পটেনশিয়ালিটি আছে আমি সেই জায়গাগুলো খুঁজতে পারি না, সেই জায়গাগুলো আমি টানেল ভিশন আমরা বলি, যে আমি একটা জায়গায় শুধু খুঁজি, যে যেমন রেজাল্ট যদি ভালো না হয়, ভালো যদি চাকরি না হয়, তাহলে আসলে আমার লাইফ বৃথা। তো এই জায়গাটা যে ডিফারেন্ট আসপেক্ট থেকে চিন্তা করা, যে আমার সামনে আর কি কি অপশন আছে, আমার কি কি পটেনশিয়ালিটি আছে, সেই জায়গাগুলো যদি নিয়ে আমরা চিন্তা করতে পারি, তখন আর নিজেকে আসলে মূল্যহীন হবে না। কারণ শুধুমাত্র চাকরি কিন্তু একমাত্র জব না, যে চাকরি ছাড়া আসলে অনেক কিছু করার আছে। যদি আমরা সেই জায়গাগুলো ফোকাস করতে পারি এবং আমি নিজে আসলে কোন জায়গাটায় ফিট সেটা নিয়ে কাজ করতে পারি, আমার মনে হয় তখন জীবনটাকে অর্থবহ হিসেবে আমরা দেখতে পাবো, তখন আর নিজেকে মূল্যহীন মনে হবে না। এই একই সূত্র ধরে, ধন্যবাদ মোহাম্মদ আওয়াল আপনাকে। এই একই সূত্র ধরে আকিব রায়হানের কাছে আসি। আম, উম, আমরা এতক্ষণ ডিপ্রেশন, অবসাদ নিয়ে কথা বলেছি, এবার একেবারে সোজা পয়েন্টে যাই, আত্মহত্যা। আপনি আত্মহত্যা জিনিসটাকে আসলে কিভাবে বিবেচনা করেন? যে আত্মহত্যা
বিষয়টা আমাদের কাছে গ্রহণযোগ্যতা কতটুকু, বা যে আত্মহত্যা করছে সে মনে করছে যে পৃথিবী থেকে আমি চলে গেলে মানে আমি যতটুকু বুঝেছি, যতটুকু জেনেছি, যে তার ক্লোজ মানুষ বা আত্মীয়স্বজন বলছেন যে তার হাতে আর কোনো অপশন ছিল। তো এই হাতে অপশন কি আসলেই একসময় শেষ হয়, নাকি আমাদের অপশন তৈরি করার আসলে জায়গা থাকে? আসলে বেঁচে থাকলে কখনোই সম্ভাবনা বা অপশন শেষ হয় না। তো কিন্তু মানে আমাদের মধ্যে হয়তো বা একটা সাইকোলজিক্যাল ইলিউশন তৈরি হয় যে আমি আর পারছি না বা আমার পক্ষে আর সম্ভব না। তো এই সম্ভব না মানে এই সম্ভব না এই দৃষ্টিকোণ থেকে হয়তো বা আত্মহত্যা করতে তারা বাধ্য হয়। কিন্তু এই জিনিসটা আসলে আমাদের মাথায় রাখা উচিত, বা আমার আমার ব্যক্তিগত ভাবে আমি বলতে চাই যে একটা মানুষ যদি বেঁচে থাকে সেটার চেয়ে বড় রেওয়ার্ডিং আর কিছু হয় না। এবং বেঁচে থাকা মানেই হচ্ছে সম্ভাবনা। হয়তোবা সে যেভাবে চাচ্ছে সেভাবে হয়তো বা তার সাফল্য আসবে না, কিন্তু হয়তোবা ভিন্ন কোনো ভাবে তার সম্ভাবনা তৈরি হতে পারে বা সাফল্য আসতে পারে। তো তো এই জিনিসগুলো আসলে তার মাথায় রাখতে হবে। আর আহ এটাই আমি বলতে চাই। ধন্যবাদ। প্রণমী সাহা, সম্পূর্ণ ভিন্ন একটা অ্যাসপেক্টে আপনার কাছে আসি। বিশ্ববিদ্যালয় জীবনের বয়স আপনার ধরে নিচ্ছি 1 বছর 3 মাস, কারণ বাকি 3 মাস আপনি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ পাননি। এক হুম। বছর 3 মাস এই সময়টাতে আমরা দেখেছি যে যতক্ষণ পর্যন্ত ইন্টারমিডিয়েট পর্যন্ত স্টুডেন্টরা থাকে তারা একটা পারিবারিক আবহের মধ্যে থাকে, যেটা আওয়াল সাহেব আগে বলেছেন। তো হঠাৎ করে ইউনিভার্সিটিতে আসার পরে তারা একটা স্বাধীনতা পায়। সেই স্বাধীনতা বনাম পারিবারিক যে একটা নিয়ন্ত্রণের জায়গা, এই দুই জায়গার কারণে দেখা যায় যে তাদের মধ্যে অনেক সময় ফ্রাস্ট্রেশন তৈরি হয়। আপনি এই ধরনের কোনো সিচুয়েশন দেখেছেন কিনা, বা আহ, আপনার আশেপাশে এই ধরনের অবজারভেশনে ছিল কিনা, এবং সেখান থেকে সেই জিনিসটা থেকে যদি তিনি বেরিয়ে আসেন বা আপনি তাকে সাহায্য করে থাকেন, তাহলে সেই জায়গাটা কিরকম, একটু বাস্তব অভিজ্ঞতা। আচ্ছা, এই কথাটা অ্যান্সার দিতে হলে আমি একটু ভার্সিটি লাইফ থেকে একটু আগে আসি। কলেজ হুম। লাইফের কথা বা স্কুল লাইফের কথা একটু বলি। তো আমাদের দেশ দেখা যেত, আমি পার্সোনালি বলি, আমাকে মা ক্লাস 9-10 পর্যন্ত স্কুলে আনা নেওয়া করতো ডেইলি। তো কলেজে ওঠার পর তারা এক ধরনের মনে করে, আচ্ছা ঠিক আছে বাসার কাছে যখন, তাহলে খুব একটা দরকার নেই, বা এক ধরনের একটা স্বাধীনতা যে না, নিজে নিজে চলাফেরা করা শিখুক বা আশেপাশের রাস্তাঘাট এগুলো শিখুক। তো এই স্বাধীনতা তখন থেকে আমি পাই, বা কলেজ লাইফ থেকে স্বাধীনতাটা আমি পাই যে না, মানে একা একা চলাফেরা করতে পারতেছি, বা বন্ধু বান্ধবদের সাথে কোথাও যেতে পারতেছি, বা বার্থডে মানাতে পারছি, বা কোথাও ঘুরতে যাচ্ছি, হ্যাং আউট করছি। তো ভার্সিটিতে ওঠার পর মানে আমি ভার্সিটিতে যখন ভর্তি সংক্রান্ত কাজ করি, আমার বাবা মা কেউই আসে না আমার সাথে। তাতে কথা ছিল ভার্সিটিটা তোমাকে এখানে 4 বছর বা 5 বছর কাটাতে হবে। তো তোমার উচিত নিজে গিয়ে নিজে এক্সপ্লোর করা, নিজের সব খোঁজা, নিজের চলাচল করতে শিখা। আমি আস্তে আস্তে আগে কখনো পাবলিক বাসে বা মানে বাইরের কোনো বাসে যাতায়াত করা হয়নি। একা একা আমি বাসে যাতায়াত করা শিখি, ভার্সিটি বাসে যাতায়াত করা শিখি। তো এটা নিয়ে মানে এই একটা স্বাধীনতা তো অবশ্যই আসে ভার্সিটিতে উঠে। নিজের ক্যাম্পাস, আমি হলে হলে থেকে পড়াশোনা করি। তো এক ধরনের স্বাধীনতা, আমি দেখা যাচ্ছে রাত 10টা পর্যন্ত ঘুরে এরপর হলে আসতেছি। এই স্বাধীনতা তো আমি বাসায় থাকলে হয়তো পেতাম না, বা মা বাবা বলতো যে এতক্ষণ বাইরে থাকাটা তাদের জন্য সেফ মনে করে না। কিন্তু আমি পার্সোনালি এটা খুব একটা ফেস করি নাই যে মানে স্বাধীনতা নিয়ে যে কেন হঠাৎ এত স্বাধীনতা, কেন বা কেন এত বের হইতে হবে, এসব নিয়ে মা বাবা আমাকে কখনো কিছু বলেনি। কারণ আমি লিমিটেশনের মধ্যেই ছিলাম, লিমিটেশনের বাইরে বা স্বাধীনতার যে মিসইউজ সেটা আমি কখনো করিনি। এটা হচ্ছে একটা কথা। কিন্তু এই যে যাতায়াত নিয়ে বা স্বাধীনতা নিয়ে, এটা আমি আমার ফ্রেন্ডদের মধ্যে দেখেছি যে বাসা থেকে কমপ্লেন করে যে এখনো বাসায় আসছিস না কেন, ক্লাস 5টায় বা 5:30টায় শেষ হয়, বাসে উঠছে নাকি, বাসায় আসতেছে না কেন, কন্টিনিউয়াস কল। তো মানে আমি ব্যক্তিগতভাবে এটা এক্সপেরিয়েন্স না করলে আমি আশেপাশে বন্ধুদের ক্ষেত্রে এটা দেখেছি যে তাদেরকে মানে নানাভাবে প্রেশার দিচ্ছে, তাড়াতাড়ি বাসায় আয়, সন্ধ্যার মধ্যে বাসায় আয়, ভার্সিটিতে ঘোরাঘুরি কিসের, বা যদি কোনো পিকনিকের আয়োজন করা হয় বা ট্যুরের আয়োজন করা হয়, নিরাপত্তার কারণে হোক বা যে কারণেই হোক, মেয়েদেরকে খুব একটা অ্যালাউ করা হয় না। তো আমি সেই দিক দিয়ে অবশ্যই খারাপ যখন একটা মেয়ে দেখতেছে যে একটা মেয়ে ফ্রেন্ড ঘুরতে যেতে পারছে বা পিকনিকে যেতে পারছে, কিন্তু সে পারতেছে না, তার ফ্যামিলি প্রেশারের জন্য, অবশ্যই তার খারাপ লাগাটা স্বাভাবিক।
তো এই জিনিসটাই আমি এক্সপিরিয়েন্স করেছি পারিপার্শ্বিক অবস্থা থেকে। আচ্ছা, আমরা একটু দেরিতে পেলাম। আমাদের সাথে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের আরো একজন উম, সহকারী ক্লিনিক্যাল সাইকোলজিস্ট শবনম আপা। একটু বোধহয় শবনম আপা, ভিডিওটা কি অন করা যাবে? আমাকে শোনা যায়? হ্যাঁ। হ্যালো। আপা কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আমি শুনতে পাচ্ছি না। হ্যালো। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা। হ্যাঁ, শবনম কথা আপা বললেই আমাদের, শোনা যাবে, ঠিক আছে। হ্যাঁ, শবনম আপা একটু কথা বলেন, আমরা একটু সাউন্ডটা চেক করি। আপু, আমি বোধহয় নেটওয়ার্কের প্রবলেমে আছি। আমি আপনাদের কথা ঠিক মতো ক্লিয়ার শুনতে পাচ্ছি না। আমি দুঃখিত। আমি আচ্ছা, ক্লিয়ার শুনতে হবে না আপা, যেটা আমরা শুনতেছি তাতেই হবে, আপনি কথা বলে যান শুনতে শুধু, পাচ্ছি না বাকিটা আপু। আমাদের আপনারা কি শোনার আমাকে দায়িত্ব আমাদের। শুনছেন? হ্যাঁ, আমরা আমরা শুনতেছি, আপনি শুনছি, বলে যান, সবাই বাকিটা সবাই আমরা শুনে শুনছে, নিব। সবাই সবাই শুনছে, সবাই শুনছে। আচ্ছা, মাইক কি অফ কোনোভাবে? আমি কোনো প্রশ্নই শুনতে পাইনি আসলে। আমি নিজেই কথা বলছি। আচ্ছা আচ্ছা, আমি শবনম আপার সাথে ব্যাকগ্রাউন্ডে একদম কথা কেটে বলে কেটে নিচ্ছি। কেটে কেটে কথা। আমি কথা বলে নিচ্ছি। আমরা একটু যে প্রসঙ্গে ছিলাম, প্রণমী সাহা যেটা বললো, একটা ভালো পয়েন্ট ছিল যে বাবা মার বাড়ি থেকে আসার পরে যে সন্দেহ প্রবণতা খুব কমন একটা ইস্যু। আমাদের কাছে আরেকটা প্রশ্ন আছে জনাব আউয়াল সাহেবের কাছে, যে আপনি সাতক্ষীরাতে এসেছেন, আপনি সাতক্ষীরার মানুষদের আত্মহত্যা সম্বন্ধে জেনেছেন, আপনি আহ, আহ, এখানে ওয়ার্কশপও করেছেন। তো এইরকম প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকা একটা সাতক্ষীরা, তো আমাদের কাছে প্রশ্ন এসেছে যে প্রাকৃতিক দুর্যোগ প্রবণ নয় এমন এলাকা থেকে বিশ্ববিদ্যালয়ে আসা ছেলে মেয়েদের মধ্যে আত্মহত্যার প্রবণতা তুলনামূলক বেশি থাকে। এটা কি ঠিক? যদি ঠিক হয় তাহলে কেন? প্রথমত হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগ প্রবণ নয় এমন এলাকা থেকে আসা ছেলে মেয়েদের মধ্যে প্রবণতা বেশি থাকে, এটা কি ঠিক কিনা? ওকে। এরকম স্টাডি আসলে আমার জানা নাই, যে এই প্রশ্নটা আসলে, যেহেতু স্টাডি নাই আমি বলতে পারছি না স্পেসিফিক। তবে সুইসাইডের কথা যদি বলি, যে সুইসাইড আসলে আমরা বারবারই যে জিনিসটা বলি, যে সুইসাইড কেন বলে, যে এটা একটা ফিলিং অফ হোপলেসনেস এবং ফিলিং অফ লস, যে আমার সবকিছু শেষ হয়ে গেছে। তো একটা মানুষ যখন এই ফিলিংটা তার ভিতরে নিয়ে আসে, যে আমার সবকিছুই লস হয়ে গেছে বা আমি সবকিছু হারিয়ে ফেলেছি, এবং এই যে সেন্স অফ লস, এই সেন্স অফ লস থেকেই আসলে মানুষ সুইসাইডের দিকে কমিট করে। তো ওই কারণে স্পেসিফিক স্টাডি যেহেতু নাই, এই জন্য বলা যাচ্ছে না যে আসলে কেন এটা হচ্ছে। আচ্ছা, আপনি যখন সাতক্ষীরাতে এসেছিলেন তখন আপনার কাছ থেকে আমরা কিছু ডেটা পেয়েছিলাম, বয়স ভিত্তিক এবং অঞ্চল ভিত্তিক। তো হুম, এই বয়স ভিত্তিক ব্যাপারটা 18 থেকে 25 বছর বা 30 বছর বয়সী, এই বয়সীদের মধ্যে আত্মহত্যার প্রবণতাটা সর্বোচ্চ থাকার কারণ কি? মানে একদম মোটা দাগের কারণগুলো যদি আমরা বলি। আহ, আত্মহত্যার কারণ আসলে যদি আমি বলতে যাই, ওই ওই সেন্সে, যে যদি আমি তার আগে স্টাডিটা বলি, যে 25 থেকে 35 বছর এটা একটা যদি গ্রুপ বলা হয়, আরেকটা হলো 15 থেকে 24 বছর বয়সী। এই মানুষদের সুইসাইডের রেট হলো ফোর্থ, চতুর্থ। এবং 25 থেকে 35 বছর বয়সী যেটা, যে মানুষরা, তাদের মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণটা হচ্ছে আত্মহত্যা। এখন এই যে বাংলাদেশের যে তরুণ তরুণী, এদের আত্মহত্যার হার হলো প্রতি 1 লাখে প্রায় 201 জন। এর বড় কারণ হচ্ছে বিষণ্ণতা। এখন এই বিষণ্ণতা কিভাবে আসে? বিষণ্ণতা আমি যেটা বললাম, যে সেন্স অফ লস, এবং আপনি যেহেতু ইউনিভার্সিটি রিলেটেড ইস্যু নিয়ে কথা বলছেন, আমি যদি আকিব
যে ইস্যুগুলো তুললেন, যে আমি যখন এই গ্রাম থেকে আসলো বা বিভিন্ন এরিয়া থেকে এসে সবাই মিলে একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা শুরু করলো, এবং এই যে মিথস্ক্রিয়াটা শুরু হয় এবং সবাই যার যার জায়গা থেকে তার একটা টার্গেট থাকে যে আমি এই টার্গেটে যাব এবং এই সিজিপিএ আমি অ্যাচিভ করব, এবং এই চাওয়া, যখন তার চাওয়াগুলো সবার থাকতেই পারে, কিন্তু যখন পাওয়াটা থাকে না, যখন পায় না কেউ, তখনই তার অনেকের ভিতরে এই জিনিসগুলো তখন চলে আসে। কিন্তু কারণ যদি বলেন আপনি, শুধুমাত্র এটাই কি একটা মাত্র কারণ যে আমি শুধুমাত্র ভালো রেজাল্ট করতে পারলাম না বা ভালো চাকরি পেলাম না, এর কারণেই আমি আত্মহত্যা করব? আমি যদি অন্য জায়গাগুলো চিন্তা করি, যে এই যে ঢাকা ইউনিভার্সিটির কথা বলেন বা যে কোনো পাবলিক ইউনিভার্সিটির কথা বলেন, তারা এখান থেকে চোখের সামনে কিন্তু দেখতেছে যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকেই ভালো ভালো জব অ্যাকোয়ার করতেছে। সেটা কি শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি? তা কিন্তু না। অন্যান্য যে ইউনিভার্সিটি গুলো আছে, পাবলিক ইউনিভার্সিটি যেটা আছে, এবং ইভেন ন্যাশনাল ইউনিভার্সিটির ভিতরে যে কলেজগুলো আছে, সেখান থেকে কিন্তু বিসিএস ক্যাডার হচ্ছে। তাহলে আপনি শুধুমাত্র এই রেজাল্টের কারণেই যে এরকম আত্মহত্যা করতেছে তা কিন্তু না। আমার সেলফ স্টিম একটা বড় ইস্যু, যে আমি সেলফ স্টিম আমার হাই না লো। সেলফ স্টিম যদি কারো লো হয়, সেই ক্ষেত্রে কিন্তু তার এই চান্সটা বা টেন্ডেন্সিটা অনেক বেশি থাকে। এবং এরিয়া আপনি যেটা বললেন, যে আমি যেমন অবজারভেশনাল লার্নিং বলি আমরা, যেমন কয়েকদিন আগে যে ইন্ডিয়ার একজন নায়ক, উনি মারা গেলেন, সুইসাইড করলেন, এটা কিন্তু প্রমোট করে সুশান্ত। এখন আপনি যদি বলেন যে তার তো আসলে কোনো কিছুর অভাব ছিল না, তার নেম ফেম কেরিয়ার সবকিছুতে সে ঠিক মতোই, এবং তার তো টাকার আসলে কোনো সমস্যা থাকার কথা ছিল না, বা টাকা ওইভাবেই ছিল। তার মানে কি শুধুমাত্র টাকা বা নেম ফেমেই কি আসলে আমাদেরকে প্লেজার দিতে পারে? এই প্লেজারটা কোথায়? প্লেজারটা হলো যে আমার ইনার পিস বা আমার মেন্টাল স্যাটিসফ্যাকশন। এই স্যাটিসফ্যাকশন কিন্তু ডিপেন্ড করে যে আমার নিজের উপর, যে আমি কে কত কমে স্যাটিসফাইড বা আমি কিসে স্যাটিসফাইড। ইট ডিপেন্ডস দ্যাট ম্যান। অর্থাৎ ওই মানুষটার উপরে ডিপেন্ড করবে যে আমি আসলে কোনটাতে স্যাটিসফাইড, কোনটাতে স্যাটিসফাইড না। এবং এই স্যাটিসফ্যাকশনের নির্দিষ্ট কোনো লিমিট নেই। ইকোনমিক্স এর প্রথম বাক্যটাই হলো অভাব অসীম। আপনি দেখবেন যে একটা জায়গা ফিল আউট করার সঙ্গে সঙ্গেই নতুন আরেকটা চাহিদা তৈরি হবে। তো এর পিছনে যদি আমরা দৌড়াতে থাকি, একটা সময় পরে গিয়ে আসলে আমরা এটার পিছনে দৌড়াতে দৌড়াতে এক সময় গিয়ে আমি টায়ার্ড হয়ে যাব। সো দ্যাট নিজের জায়গা থেকে যদি আমি বলি যে এর অনেকগুলা কারণ আছে, সো আমার সেলফ রেসপেক্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে আমি এখান থেকে কিভাবে বের হয়ে আসতে পারবো। আহ ধন্যবাদ। আমরা হচ্ছে এই বিষয়ে আরো কিছু কথা বলবো। শবনম আপা বোধহয় নেটওয়ার্কের সমস্যায় আছেন। আমরা একটু আকিব রায়হানের কাছে আবারও আসি, যে উম, বিশ্ববিদ্যালয় জীবনে আত্মহত্যার সম্মুখীন আপনার এরকম পরিচিত কেউ আছে কিনা? যদি থেকে থাকেন, তাহলে আত্মহত্যা পরবর্তী সময়ে তার পারিবারিক অবস্থা যদি আপনি অবজার্ভ করে থাকেন, আহ, সেটা কেমন? মানে একটা বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রের আত্মহত্যার পরে তার পরিবারের অবস্থা কেমনটা হয়? আচ্ছা, সরাসরি ভাবে আসলে আমি মানে আমার সৌভাগ্য যে আসলে আমি আমার সরাসরি ভাবে আমার পরিচিতদের মধ্যে আমি কাউকে দেখিনি আত্মহত্যা করতে, বা মানে এই পরিস্থিতির মধ্যে দিয়ে কারো পরিবারকেও আসলে যেতে হয়নি আমার। মানে একেবারে যদি আমি আমার ক্লোজ বা আমার পরিচিত যতটুকু আমার পরিচিত জগৎ আছে তাদের মধ্যে, এই জন্য আমি যথেষ্ট আসলে সৌভাগ্যবান মনে করি নিজেকে। তো এই ক্ষেত্রে আসলে আমার নলেজ নেই। তো আমি দূর থেকে আমি যেসব মানে যেসব ব্যাপারগুলো দেখেছি, যে অনেক ক্ষেত্রেই অনেক ক্ষেত্রেই ছিল, অনেক ক্ষেত্রেই তারা তাদের ফ্যামিলির একমাত্র অবলম্বন ছিল। তো যখন হচ্ছে ছেলে বা মেয়ে মারা গেল, তো তখন সেই ক্ষেত্রে পুরা ফ্যামিলিটাই ভেঙে পড়লো এবং পুরা ফ্যামিলির উপরে একটা মারাত্মক প্রভাব পড়লো সবকিছু মিলিয়ে। এবং দেখা গেল যে অনেক ক্ষেত্রে মা এবং বাবা তাদের মধ্যেও এক ধরনের মানে সুইসাইডাল টেন্ডেন্সি তৈরি হয়েছিল অনেকদিন ধরে। আচ্ছা, তার মানে একটা আত্মহত্যা একটা পুরো পরিবারের উপরে একটা নেগেটিভ এফেক্ট, বিশাল একটা নেগেটিভ এফেক্ট ফেলে। প্রণমী সাহা, আপনার কাছে আসি। আহ, একজন মেয়ে হিসেবে, একজন নারী হিসেবে, এটা আমি বায়াসড কোনো কিছু করছি না, কিন্তু আপনার কি মনে হয় যে বিশ্ববিদ্যালয় জীবনে আহ ছেলে শিক্ষার্থীদের তুলনায় মেয়ে শিক্ষার্থীরা কতটুকু ডিপ্রেশনে বেশি বা কম থাকে? মানে আমি বোঝাতে চাচ্ছি আপনার
কি মনে হয়েছে যে আসলে আহ, একজন মেয়ে শিক্ষার্থী হিসেবে তারাই কি তাদের ডিপ্রেশন লেভেলটা ছেলেদের তুলনায় কতখানি? ডিপ্রেশন তো আমি আসলে ছেলে মেয়ে ভেদে এভাবে তো আসলে কখনো চিন্তা করিনি। ডিপ্রেশন ছেলে মেয়ে দুজনেরই সমানভাবে আসতে পারে, বা ডিপ্রেশনের রিজন এক একজনের পরিপ্রেক্ষিতে এক এক রকম, বা ডিপ্রেশনের যে অ্যাকিউটনেস সেটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে। তো সেক্ষেত্রে মেয়েদের বেশি না ছেলেদের বেশি, এটা এভাবে আসলে আমি জানি না বা বলতে পারছি না। তবে আমি আমার পারিপার্শ্বিক বন্ধু বান্ধবদের ডিপ্রেশনে ভুগতে দেখেছি, বা তাদের অনেক মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে যেতে দেখেছি। আমি নিজেও গিয়েছি একাডেমিক লাইফে। তো আহ, এখন মানে রিজন গুলা কি বলা যাবে? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আমরা তো রিজন গুলোই জানতে চাচ্ছি। আমরা বেসিক্যালি এই কারণগুলোকে তুলে আনতে চাচ্ছি যাতে আমরা একটু পরে সমাধানে যেতে পারি। আচ্ছা, কারণ আমরা তো আলটিমেটলি টার্গেট আমাদের সমাধানে যাওয়া। হ্যাঁ, আমি আমার ভার্সিটিকে একটু সাইড রেখে, মানে আমি টোটাল একটু কথা বলি। একটু একটু আগে যাব আমি, ভর্তি পরীক্ষার সময় একটু যাব, যদি একটু সময় থাকে আপনাদের আমি একটু কথা বলবো। আহ ভর্তি পরীক্ষার সময় দেখা যায় যে আমাদের সবাইকে বলা হয় একটা ভালো ভার্সিটিতে চান্স পেতে হবে, বা একটা ভালো ভার্সিটির চান্সটা পেলে তোমার কোনো মূল্যায়ন থাকবে না, তোমার কোনো জাজমেন্ট থাকবে না, বা তুমি ভালো স্টুডেন্ট না। তো ওই সময় থেকে দেখা যায় আমাদের সবার মধ্যে একটা মেন্টাল প্রেশার তৈরি হয় যে না, ভালো ভার্সিটিতে চান্স পেতে হবে, পড়তে হবে, বা এক ধরনের মনের মধ্যে একটা প্রেশার ক্রিয়েট হয়। তো যাই হোক, তো অনেকেই দেখা যায় সবাই হয়তো পাবলিকে চান্স পায় না, নানা কারণে প্রাইভেটে ভর্তি হয়। তো এই যে যারা মা বাবা তো এক্সপেকটেশন থাকে যে ছেলে মেয়ে পাবলিকে পড়বে, বা পাবলিক একটা ভালো সুনামধন্য একটা ভার্সিটিতে পড়বে, কিন্তু যারা চান্স পায় না তাদের উপর যে মেন্টাল প্রেশারটা ক্রিয়েট হয় সেটা আসলে বলে বোঝানো যাবে না। মেন্টাল প্রেশারটা শুধু পরিবার থেকে আসে তা না, আশেপাশে রিলেটিভ থেকেও আসে। আমি পার্সোনালি আমার অনেক ক্লোজ ফ্রেন্ড আছে, কয়েকজন হয়তো আমার থেকেও পড়াশোনায় ভালো, বা আমার থেকেও ভালো এফোর্ট দিয়েছিল, বা অনেক কষ্ট করেছে, কিন্তু ভর্তি পরীক্ষায় পাবলিকে চান্স পেতে পারেনি, নানা কারণ থাকতেই পারে। তো তারা যেরকম প্রেসারে পড়েছে চান্স না পাওয়ায়, যে তাদেরকে ফ্যামিলি থেকে বলা হতো যে তুই চান্স পাস নাই, এখন কি হবে, বা ছেলেদের বলা হতো যে তোকে তো এখন তোর তো কোনো কোথাও চাকরি হবে না, তোর ফিউচার নাই। মেয়েদের বলা হতো হ্যাঁ বিয়ে দিয়ে দেওয়া উচিত, যেই তো কোথাও ভালো চান্স পায় না, লেখাপড়া করি কি হবে, বিয়ে দিয়ে দিই। তো এই ধরনের অনেক ধরনের মেন্টাল প্রেশার বা মেন্টাল চাপের মধ্যে দিয়ে যেতেছে। আমাকে হয়তো ফোন দিয়ে মানে কান্না করে বলতো যে আমার তো এসব আমি আর নিতে পারতেছি না, আমি মরে যেতে ইচ্ছা করতেছে, আমার এসব শুনতেছে মরে যেতে ইচ্ছা হচ্ছে, যে ফ্যামিলি রিলেটিভ এত প্রেশার দিচ্ছে। এটা হচ্ছে শুরুতেই একটা মেন্টাল প্রেশার বা ডিপ্রেশনের একটা কারণ। ভার্সিটি যে একটা মানুষের আইডেন্টিটি হতে পারে না, একটা মানুষের নিজের কেপাবিলিটি বা নিজের সাকসেস নিজে ক্রিয়েট করে, এটা আমাদের সোসাইটি হয়তো খুব একটা অ্যাপ্রিসিয়েট করে না বা মেনে নেয় না। দিন শেষে পাবলিক প্রাইভেট দিয়ে জাজ করে। এটা হচ্ছে একটা এক্সপেক্ট। আর আরেকটা এক্সপেক্ট হচ্ছে ভার্সিটিতে এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি। এটা হচ্ছে মানে একটা এক্সপেক্ট এদিকের। আমরা স্বভাবতই আমাদেরকে ভার্সিটিতে ভর্তি হওয়ার আগে বলা হয় যে ভার্সিটিতে উঠে কোনো পড়াশোনা নাই, চিল, বা আমরা কোনো মুভি দেখে বা সিরিজ দেখে একটা মেন্টাল ইমেজ ক্রিয়েট করি যে ভার্সিটি মানেই হচ্ছে চিল থাকবে, পড়াশোনা থাকবে না, বন্ধু বান্ধব থাকবে, ভালো রিলেশন হবে, ট্যুর হবে, পড়াশোনা আছে কিন্তু অত না, এরকম একটা মেন্টাল ইমেজ আমাদের পরিবার থেকে বলা হতো, টিচাররাও বলতো। তো ভার্সিটিতে ঢুকেই সবার আগে এই একটা ধারণা যে ভুল, এটা সবার আগেই মানে আমি আমি দেখতে পেরেছি, আবার ফ্রেন্ডরা দেখতে পেরেছে যে মোট ভার্সিটিতে পড়াশোনার কথাটা মোটেই ঠিক না। প্রচুর পড়াশোনা, প্রচুর স্ট্রেসে যে একটা ধাক্কা, এই ধাক্কাটা সামাল দিতে অনেকের সময় লাগে। কারণ আমাদের কলেজ পর্যন্ত পড়াশোনাটা টিচাররা অনেকটা গুছিয়ে আমাদেরকে পড়িয়ে দেয়, যে না মানে আমাদের নিজে থেকে রিসার্চ করে কিন্তু কিছু পড়তে হচ্ছে না, টিচার আমাদেরকে লাইন টু লাইন নোট করে দিচ্ছে, পড়াচ্ছে। তো ভার্সিটিতে উঠে তো আমাদেরকে টিচার আর কিছু করে দিচ্ছে না, টিচাররা পড়া যাচ্ছে, আমাদেরকে সম্পূর্ণটাই গুছিয়ে নিজেদের মতো করে পড়তে হচ্ছে। তো এই জিনিসটা যে বুঝে ওঠা বা এই জিনিস হিসেবে যে অ্যাডাপ্ট করা, এটা করতেই দেখা যায় অনেকের সময় লেগে যায়। সবাই তো সবার বোঝার ক্যাপাবিলিটি বা অ্যাডাপ্ট করার ক্যাপাবিলিটি সেম না। এটা হচ্ছে একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে এই প্রেশারটা সামাল দিতে দেখা যায় অনেকে সিজিপিএ প্রথম সেমিস্টারে খারাপ আসতেই পারে, নানা কারণে, হল লাইফ হতে পারে, অ্যাডজাস্টমেন্ট হতে পারে, থাকা খাওয়া হতে পারে, নানা কারণে ফার্স্ট সেমিস্টার রেজাল্টটা খারাপ হয়। তো এই যে ফার্স্ট সেমিস্টারের রেজাল্টটা একটু খারাপ হয়, এই ফার্স্ট সেমিস্টার রেজাল্ট দিয়েই অনেক মানে অনেক ক্ষেত্রে সে জাজ হয়, সে স্টুডেন্টটা জাজ হয় পার্সোনালি, যে ও তার রেজাল্ট খারাপ মানে সে স্টুডেন্ট হিসেবে ভালো না, সে স্টুডেন্ট হিসেবে খারাপ, তার যোগ্যতা কম। আমি প্রথম
পরের সেমিস্টারে এই জিনিসটা, ফার্স্ট সেমিস্টার যাওয়ার পর সেকেন্ড সেমিস্টারে উঠে এই জিনিসটা বেশি খেয়াল করেছি যে টিচাররা ধরেন কোনো প্রেজেন্টেশন আমরা দিতে যাচ্ছি বা একটা প্রেজেন্টেশন, একটা স্টুডেন্ট খুব সুন্দর করে প্রেজেন্টেশন স্লাইড বানালো, প্রেজেন্টেশনের প্রিপারেশন নিল, প্রেজেন্টেশন যখন সে মানে স্টেজে উঠলো, তখন টিচার তাকে সবার আগে কোয়েশ্চেন করে তোমার সিজিপিএ কত। সবার আগে একটা কোয়েশ্চেন, তোমার সিজিপিএ কত। যখন শুনি সিজিপিএ কম, তখন সে শিক্ষকটা খাতার মধ্যে কিছু লেখে, ফাইল থেকে কিছু লেখে, লেখার পর সে যখন প্রেজেন্টেশন শুরু করে, শেষ হওয়ার 1 মিনিট বা 2 মিনিটের মাথায় বলে ওকে আর বলা লাগবে না, বুঝছি, তুমি যাও। তো এর মানে কি বুঝবো তাহলে? দিন শেষে একটা স্টুডেন্ট তার সিজিপিএ, সে যে ফার্স্ট সেমিস্টারে পরে যে আরো 7টা সেমিস্টার আছে, এই 7টা সেমিস্টারে যে ভালো করার সুযোগ আছে, এটা কিন্তু একটু মোটিভেশন দিলে একটা স্টুডেন্ট ভালো করতে পারে। সেটা কিন্তু আমাদের মানে ম্যাক্সিমাম শিক্ষকরা আমাদের বলছেন না। আমাদের আসলে একটু ইন্সপিরেশনের অভাব এবং শিক্ষকদের আন্তরিকতা, রেজাল্ট ভিত্তিক একটা ক্লাসিফিকেশন ক্লাসে সেইটা না করা, যেটা আপনি বোঝাতে চাইলেন। আমরা খুব শীঘ্রই আমাদের সাথে আরেকজনকে পাবো। জনাব আওয়াল, আপনাকে বলি যে আমাদের সাথে খুব দ্রুতই জয়েন করবেন একজন, উনি সমাজকর্মী। আমার সাথে যখন ওনার পরিচয় তখন ছিলেন আহ, বাংলাদেশের ক্রিশ্চিয়ান সোসাইটিতে। এই আলোচনায় উনি খুব আগ্রহী হয়েছেন। উনি মানুষ ঝিনাইদার, তো ঝিনাইদার শৈলকুপার কিছু বিষয় উনি একটু তুলে ধরতে চান। আমি ওনাকে ইনভাইটেশন দিয়েছি, যে কোনো মুহূর্তে উনি আমাদের সাথে জয়েন করবেন। এখানে আমরা একটু সমাধানের কথায় যাব, যেহেতু ওনার জন্য একটু অপেক্ষা করছি যে উনি কখন আমাদের সাথে জয়েন করবেন। তো আরেকটু সমস্যায় যাই। জনাব আওয়াল, আপনার কাছে এই ধরনের কেস এসেছে কিনা যে বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় আহ, বিয়ে বা সেই সংসার বিষয়ক টানাপোড়েন, তারপরে না বিশ্ববিদ্যালয়ে সময় দিতে পারা, না নিজের পরিবারের দিকে যাওয়া, এই ধরনের কোনো বিষয় আপনার কাছে এসেছে কিনা কখনো? থ্যাংক ইউ। আমি এই ইস্যুটা অ্যাড্রেস করার আগে আমি প্রণমীর জায়গাটা যদি একটু বলি। আমি খুবই সরি ফিল করতেছি যে প্রণমী যে অবশ্যই। জায়গাটা অ্যাড্রেস করলেন যে কোনো স্টুডেন্ট প্রেজেন্টেশন দেওয়ার আগে তাকে সিজিপিএ দিয়ে মার্ক করা হয়, এটা রিয়েলি প্যাথেটিক। যদি এরকম হয়, এটা মানে কেন হচ্ছে বা ওই টিচারের অন্য কোনো কি কারণে করছে আমি ঠিক জানি না, বাট এটা আসলে হওয়ার কোনো সুযোগ নেই। এখন একটা স্টুডেন্ট তার জায়গা থেকে যে কোনো মুহূর্তে ফার্স্ট সেকেন্ড থার্ড সেমিস্টারেও সে খারাপ করতেই পারে, এরপরে গিয়ে যে কোনো মানুষ চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন আমরা আমাদের লাইফ থেকে যে উদাহরণগুলো দেখি যে অনেক স্টুডেন্ট ক্লাস 9-10 পর্যন্ত অত বেশি ভালো করে না, হঠাৎ করে সে ইন্টারমিডিয়েটে এসে এত বেশি পড়াশোনা করে, এরপরে অনার্স মাস্টার্স খুব সুন্দর মতো ভালো করে। আবার অনেক স্টুডেন্ট দেখা যায় যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পর্যন্ত কোনো পড়াশোনা নাই, অথবা মোটামুটি একটা সিজিপিএ পেয়ে সে অনার্স শেষ করে ফেললো, কিন্তু চাকরি পড়াশোনা করে সে আবার আরেকটা ভালো একটা জবে চলে গেল। এটা ডিপেন্ড যে আসলে কে কখন কোন জায়গা থেকে ভালো করবে। তো টিচার বলেন বা স্টুডেন্টদের সাথে রিলেটেড যারাই থাকুক, তাদের প্রত্যেকেরই উচিত যে তার লেভেল বেসড সাপোর্টটা দেয়া, যাতে ওই স্টুডেন্ট যে অবস্থাতেই থাকে সে যার জায়গা থেকে ভালো করতে পারে। আর আপনি সেকেন্ড যে ইস্যুতে যে কেসের কথা বলেন, হ্যাঁ এরকম কেস অনেকেই আসে। এখন এখানে হলো যে প্রায়োরিটি সেট করা, যে বিয়ে এটাও কিন্তু লাইফের একটা পার্ট, আবার পড়াশোনা সেটা লাইফের আর একটা পার্ট। এখন আপনি কোন জায়গাটাতে কতটুকু এমফেসিস দিবেন সেটা হলো আপনার উপরে ডিপেন্ড করবে, যে ওই মানুষটার উপরে ডিপেন্ড করবে। যেমন বিয়ে শাদী যদি সরি কেউ যদি অনার্স, এমন আপনি আপনার ইউনিভার্সিটি পড়ার অভিজ্ঞতা দেখবেন যে অনার্স ফার্স্ট ইয়ারে অথবা ইন্টারমিডিয়েট পাস করে অথবা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে বিয়ে করে বেবিও নিয়ে নিচ্ছে, তারপরেও দিব্যি পড়াশোনা করে তারা অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলছে, দেন জবেও ঢুকে গেছে। এই যে তাহলে ওই মানুষটা কিভাবে পারলেন? আবার অনেকে আছে যে বিয়ের সাথে কিছুই করে নাই, সিঙ্গেল একটা মাত্র মানুষ, তার ফ্যামিলি সাপোর্টও ভালো, সে ওই অর্থে তেমন কিছু করেনি। তাহলে এটা আসলে কোনটাকে আপনি দায়ী করবেন? এখানে আমি যেটা বলতে চাই যে আমাদের প্রত্যেকের লাইফের একটা গোল আছে এবং প্রায়োরিটাইজ করার ব্যাপার থাকে, যে আমি কোন জায়গাটাকে প্রায়োরিটি দিব। যেমন আপনি দেখবেন যে যারা এস্টাবলিশড, তাদের জন্য কিন্তু 24 ঘন্টার জায়গায় 28 ঘন্টায় দিন না। তাহলে আমরা যারা এই 24 ঘন্টাটাকে ইউটিলাইজ করতেছি, আমরা কিভাবে সময় নষ্ট করতেছি অথবা আমার সময়গুলোকে কিভাবে আমি ব্যয় করতেছি, তার উপর ডিপেন্ড করে যে আমি কতটা প্রোডাক্টিভ ওয়েতে আমার লাইফটা লিড করতে পারবো। তো 24 ঘন্টা যেহেতু প্রত্যেকটা মানুষেরই, তো আমরা প্রত্যেকে আসলে ভাগ ভাগ করে নেই আসলে কোন সময়টাতে আমি
কোন জায়গাটাতে কোন কাজ করব বা কোন সময়টাতে আমি কোন কাজ করব এবং আমার প্রায়োরিটিটা কোনটা। তো বিয়ে এবং পড়াশোনা এটা প্রায়োরিটির জায়গা, যে আসলে আমি কোন জায়গাটাতে প্রায়োরিটি দিব এবং আমি কতটুকু প্রায়োরিটাইজ করে কাজগুলো করব। এবং এই যখন দুইটার ভিতরে আমরা সামঞ্জস্য বজায় রেখে সামনের দিকে প্রসিড করতে পারবো, তখন দেখবেন যে আমার পার্সোনাল লাইফও ঠিক থাকবে, আমার প্রফেশনাল লাইফও ঠিক থাকবে, আমার এডুকেশনাল লাইফও ঠিক রাখা সম্ভব। আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব ওসমান গনি। আমরা স্বাগত জানাচ্ছি তাকে। ভাই একটু পরিচয়টা দেবেন সংক্ষিপ্ত আকারে, তারপরে আপনার কথা শুনবো। ধন্যবাদ কান্তা এবং সবাইকে। আমি মোহাম্মদ ওসমান গনি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। একটু সাউন্ডটা একটু যদি বাড়ানো যায় কোনোভাবে। ওকে, নাও ক্লিয়ার? এই যে স্পিকারটা মুখের কাছে ধরলেই হবে, স্পিকারটা মুখের কাছে ধরলেই হবে। ওকে, মুখে। এখন শোনা যায়? এখন শোনা যায়? হ্যাঁ, ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আমি মোহাম্মদ ওসমান গনি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সোশিওলজি থেকে পাশ করেছি, পরে ডিজাস্টার ম্যানেজমেন্টে পড়াশোনা করছি। এখন আমি একটা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে চাকরি করি, রেড ক্রস। আমার বাড়িটা আসলে ঝিনাইদহ শোলকুপায়। আমি যখন ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হই আমাকে জিজ্ঞেস করেছিল শোলকুপায় কেন বেশি আত্মহত্যা করে। তা আসলে এখানে এই টপিকসটা খুব ইন্টারেস্টিং, এই জন্য আমি জয়েন করেছি আসলে। তা আমার কাছে যেটা মনে হয়েছে বা আমার ফ্যামিলিতেও আত্মহত্যা আছে। আত্মহত্যাটা আসলে আমার কাছে মনে হয়েছে যে অনেকটা কালচার হয়ে দাঁড়াইছে শোলকুপাতে বা ঝিনাইদহের। এমন একটা বিষয় হয়ে দাঁড়াইছে যে তারা মনে করে যে আমার বোন আত্মহত্যা করেছে, আমার ভাই আত্মহত্যা করেছে বা আমার কোনো রিলেটিভ আত্মহত্যা করেছে, সো আমিও করতে পারি, দিস ইজ ইজি ম্যাটার। সো এইটা একটা বড় রকমের ইম্পর্টেন্ট ইস্যু হয়ে দাঁড়াইছে। সেখানে এটা এটা অনেক অনেক সময় কালচার অফ সুইসাইড আমার কাছে মনে হয়েছে। এবং একটু আগে শুনছিলাম যে বয়স, ইয়েস, যারা দেখছে ইয়াং, এরা বেশি অভিমান। বাবা মা এদের আসলে তেমন কিছু বলে না, যদি কোনোদিন কোনো কিছু বলে বসে তাহলেই দেখা যাচ্ছে তারা আত্মহত্যা করে ফেলে। এটা একটা বড় রকমের ফ্যাক্টর আমার আশেপাশে মনে হয়েছে এবং আমার ফ্যামিলিতেও আছে বিষয়টা। কান্তা, ওভার। হ্যাঁ, ওসমান ভাই। জি, হ্যাঁ, আমরা এই বিষয়ে বুঝলাম যে মানে প্যারেন্টিং এবং মানে আমার মনে হয় যে যে অভিমান করা, অভিমানের এই বিষয়টা মনে হয় বাবা মার থেকেই আসে। যদিও এই ব্যাপারে আওয়াল ভাই বেশি ভালো বলতে পারবেন। তো আমরা যে পয়েন্ট গুলো পেলাম আওয়াল ভাই, যে সুইসাইড একটা কালচার, হ্যাঁ, যে খুব ইজি একটা ওয়ে, এবং অভিমান, এই বিষয়টা নিয়ে যদি আপনি একটু আলোকপাত করেন, আমরা খুব সুন্দর একটা মানে বাস্তব অভিজ্ঞতা শুনলাম। থ্যাংক ইউ ওসমান সাহেবকে, যে উনি অনেক সুন্দর করে ওনার এক্সপিরিয়েন্সটা বললেন। যেটা হচ্ছে যে এটা কালচার, আমি যেটা বলি যে সবসময় যে অবজারভেশনাল লার্নিং, এবং একজনের আত্মহত্যা আসলে আরেকজনকে প্ররোচিত করে যে ঠিক আছে আমার বোন যেহেতু করে ফেলছে তাহলে আমিও করে ফেলি, বা এইভাবে করলে তো কিছু হয় না, বা এটা করা মানে আমার পেইনটা তো রিলিফ হয়ে গেল, আমি তো এখান থেকে বেঁচে গেলাম। কিন্তু এই যে আসলে কি এটা বেঁচে যাওয়া কিনা সেটা একটা প্রশ্ন, যে তার সমস্যার সমাধান কি আসলে আত্মহত্যাই কি একমাত্র সমাধান, এই জিনিসটা তাকে বোঝানো, যে তার জীবনের যে মূল্যটা, সেই মূল্যটা আসলে তাকে বোঝানো, যে তার জীবনটা তার কাছে, সমাজের কাছে, তার ফ্যামিলির কাছে কতটা ইম্পর্টেন্ট। এবং এই নিজের গুরুত্বটা যদি নিজে না বুঝতে পারে তখন মানুষ সহজেই, এবং আমি যেটা একটু আগে যেটা বলছিলাম যে সেলফ রেসপেক্টের জায়গা, যে আমার যদি সেলফ রেসপেক্টটা নিজের প্রতি নিজেরটা না থাকে তখন আমি সহজেই সুইসাইড আমি কমিট করতে পারি। কিন্তু আমরা যেটা সবসময় বলি যে আমার সুইসাইডাল মানুষ কিন্তু হঠাৎ করে সুইসাইড করে ফেলে না, তার আগে কিছু ওয়ার্নিং সাইন শো করে, অথবা সুইসাইড নিয়ে কথা বলবে, অথবা সে ফোন করে মাপ চাবে, অথবা আত্মীয়দের বাড়ি বেড়াতে যাবে। দেখা গেলো যে মানুষ একদম গোমরামুখ হয়ে থাকতো সে সারাক্ষণ ফ্যামিলির সাথে কথা বলতেছে। এই যে জায়গাগুলো, অর্থাৎ রেডিক্যাল একটা চেঞ্জ আমরা দেখতে পারবো, হঠাৎ করে একটা চেঞ্জ, এই চেঞ্জ গুলো কিন্তু নোটিস করা যায়। সো এগুলা যখন আমরা বুঝতে পারবো তখন তাকে হেল্প করা, এবং তার সাথে আমরা যদি একাত্ম হতে পারি যে তোমার লাইফটা আসলে যদিও তোমার লাইফ, কিন্তু এর ইম্পর্টেন্সটা বুঝানো,
যে তুমি যদি আত্মহত্যা করো তার মানে তো সবই শেষ হয়ে গেল। তুমি যে প্রবলেমের জন্য আত্মহত্যা করছো সেটা সমাধান কি হতে পারে, আমরা তোমাকে কিভাবে অ্যাসিস্ট করতে পারি, কিভাবে সহযোগিতা করতে পারি এই প্রবলেমগুলো থেকে বের করে আনার জন্য। আমার মনে হয় এই জায়গাগুলো যদি তাকে এম্পাওয়ার করা যায় যে তোমার সবকিছু শেষ হয়ে যায়নি, তখন ওই মানুষটাকে ফিরানো সম্ভব। এবং আমাদের প্রফেশনাল যে হেল্প, যেটা সাতক্ষীরাতে গিয়ে দেখছি, আসলে ওই জায়গাটায় খুব একটা সাপোর্ট, এই সাইকোলজিক্যাল সাপোর্ট গুলো ওই অর্থে নাই। কিন্তু এখন যেহেতু অনলাইনের যুগ, অনলাইন সেবা কিন্তু অনেক পাওয়া যায়। যেমন আমি কানপেতের এর নাম বলতে পারি, আমাদের ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্টের কথা বলতে পারি। এই যে অনলাইন সার্ভিস গুলো দিচ্ছে, এখানেও কিন্তু তারা সেই সেবাগুলো নিতে পারে। তো তখন তাকে এই ওয়ে আউট গুলো দেখানো হবে, তাকে যদি রাস্তাগুলো দেখানো হয় যে হ্যাঁ আপনি সুইসাইড না করেও বেটার থাকতে পারবেন, তখন আমার মনে হয় জায়গাগুলো থেকে একটু বের করে আনা সম্ভব। ধন্যবাদ ওসমান ভাই, আপনার এই বিষয়ে কোনো বক্তব্য যদি আপনি বলেন আরো। আমি জানি ওসমান ভাই অনেক বই পড়েন, ওনার 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 কাছ থেকে আমাদের কিছু যদি এরকম জানার থাকে, প্রচুর মোটিভেশনাল বই উনি সাধারণত পড়েন। তো এই বিষয়টা আপনি যদি একটু বলেন ওসমান ভাই, যে বই, আমরা আস্তে আস্তে সমাধানের দিকে যাচ্ছি, আমরা কারণের জায়গাগুলো সব পেয়ে গেছি, এবার আমরা সমাধানের দিকে যাব। হ্যাঁ, এটা আসলে খুবই ইম্পর্টেন্ট যে আসলে আমার জীবনের অনেক মূল্য আছে। আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে, আমাদের আত্মহত্যা করার জন্য নয়। আমাদের প্রত্যেকটা মানুষ এক একটা বিশেষ শক্তির অধিকারী। সো এটা একটা বড় রকমের ফ্যাক্টর। এবং স্যার একটু আগে যেটা বলছিলেন যে আসলে আমাদের বাবা মাকে কাউন্সিলিং করা, আসলে আমাদের বাবা মা এই বিষয়টা নিয়েও কাউন্সিলিং করছে না। এবং মানুষের জীবন কোনো সমস্যা আসলে সেখানেই যে থেমে থাকে এইটা না, আসলে সমস্যা আসবে বলেই তো আমরা বেঁচে আছি। আমরা যদি ইসিজি রিপোর্টটা দেখি যে উঁচু নিচু দেখি, সেই ক্ষেত্রে আমাদের জীবনটা ঠিক এরকমই, যে আসলে কখনো উপরে উঠবে, কখনো নিচে নামবে, কখনো আমরা কোনো স্ট্রেসের মধ্যেও পড়বো বলেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। যদি স্ট্রেস না থাকতো জীবনে, তাহলে আমরা এত ভালো কিছু বড় কিছু করতে পারতাম না। আজ করোনার কথাই বলি, 100টা ভ্যাকসিন নিয়ে তারা রিসার্চ করতেছে। যদি এইরকম না আসতো তাহলে দেখা যাচ্ছে এটা নিয়ে কোনো রিসার্চই হতো না। আমাদের দেশে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় আইসিইউ তৈরি হচ্ছে। সো এইটা একটা বড় রকমের ফ্যাক্টর। আমাদের মানে ইয়াং ছেলে মেয়েদের মাঝে যদি আমরা এই সেলফ মোটিভেশনাল বা আত্মসচেতন, স্যার যেটা বারবার বলছেন যে আমার জীবন আমি বেশি জানি, আমার যদি আত্মসচেতনতা বেশি আসে বা বাড়াইতে পারি, তাহলে কিন্তু আমাদের আত্মহত্যার প্রবণতা অনেক কমে যাবে। কিছুদিন আগে 2 মাস আগে আমার ফুফাতো বোন আত্মহত্যা করতে বিষ খেয়েছিল। সো এটা ভেরি কমন। এবং আমি খুব তীক্ষ্ণভাবে বোঝার চেষ্টা করেছি। আমার কিছুদিন আগে আমার এক মামা আত্মহত্যা করে মারা গেছেন। সেখানে স্যার কিছু সময় আগে বলছিল, তার সাথে লিঙ্ক করে আমি বলতে পারি যে সে সবার সাথে আলোচনা করেছিল আত্মহত্যার আগে, কিন্তু তার সবচেয়ে কাছের যে বন্ধু তাকেও সে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু সেই বন্ধু আলটিমেটলি যেন যোগাযোগ করতে পারেনি যেভাবেই হোক। পরে সেই বন্ধুটা আসলে বলছিল যদি আমার সাথে যোগাযোগ করতে পারতো বা আমরা কথা বলতে পারতাম, তাহলে মনে হয় ও আত্মহত্যা করতো না। এই যে একটা বিষয়, এটা কিন্তু একটা বড় ইম্পর্টেন্ট বিষয়। সেই জন্য কান্তা, আমি মনে করব যে এই অ্যাওয়ারনেস গুলো, তোমার যে এই যে একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলো আরো ইয়াং জেনারেশনের মাধ্যমে ছড়িয়ে দেওয়া উচিত। এবং বেশিরভাগ ক্ষেত্রেই ইয়াং জেনারেশনের মধ্যে এই ঘটনাটা ঘটে। এবং 40-50 তো ওঠে সেই সময় যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে, মনে করেন একটা ব্যাংকের লোন নিছে 3-4 যে, কিন্তু একটা সময় অন্য ভাইরা বলতেছে যে না আমরা শোধ করতে পারবো না বা শোধ করবো না, তুমি দাও। তখন আসলে অভিমানটা শুরু হয়ে যায় এবং সেখানে আত্মহত্যা করে। সো আমি মনে করি যে যত বেশি অ্যাওয়ারনেস দেওয়া যাবে, মানুষ, স্টুডেন্ট, আমরা সবাই জীবনকে বুঝতে শিখবো, নিজেকে জানতে পারবো, নিজের জীবনকে বুঝতে পারবো, তখন আসলে আত্মহত্যার কমে যাবে। এটা আমার বিশ্বাস। কান্তা। অনেক ধন্যবাদ ওসমান ভাই, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা অনেক নতুন নতুন জায়গা জানতে পারলাম। আসলে বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের আত্মহত্যা বলি আর যে বয়সীদের আত্মহত্যাই বলি, সব বয়সের মানুষেরই তো অবজারভেশন, সবাই অবজার্ভ করছে বিষয়গুলো, যে এইভাবে নিজের জীবনকে শেষ করে দিয়ে যে পৃথিবী থেকে সরে যাওয়ার মধ্যে আসলে কোনো কৃতিত্ব নেই, বরং একটা গ্লানি, তার সারাটা জীবন সব অন্য মানুষরা তার বিষয়ে মনে করে। দুঃখের থেকে বেশি গ্লানিটাই মনে থাকে সবার, যে না আরেকটু চেষ্টা করলে হয়তো সে পারতো।
এবং তার নিজের মধ্যে এটা ঢুকিয়ে দেয়া যে তোমাকে আরেকটু চেষ্টা করতে হবে, এটার শেষ আসলে নেই। তো আমরা আরেকটু শিক্ষার্থী দুজনের কাছে আসবো, তোমাদের দুজনের যদি এই বিষয়ে নতুন কিছু বলার থাকে, প্রণমী সাহা এবং আকিব রায়হান, আহ যেই বিষয়গুলো নিয়ে ওসমান ভাই আলোকপাত করলেন, তারপরে আমরা ডিরেক্ট আওয়াল সাহেবের কাছে চলে যাব একদম মোটা দাগের সমাধানগুলোর জন্য, কারণ আমাদের অলরেডি 1 ঘন্টা আমরা ক্রস করে ফেলেছি। আকিব। অনেক কিছুই তো শুনলাম, বিশেষ করে ওসমান গনি ভাই একেবারে অনেকগুলো কেস স্টাডি মানে আলোকপাত করলেন। তো এই ক্ষেত্রে আসলে আমি তো আসলে এখানে কোনো সলিউশন দিতে আসিনি, তো আমার অবজারভেশন এবং ভাই যে কথাগুলো বললেন, তো সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই মানে আমাদের চারপাশে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের চারপাশ ভালো আছে কিনা, আমাদের চারপাশ সুস্থ আছে কিনা, এবং আমাদের চারপাশের সুস্থ থাকার উপরেই কিন্তু আমাদের নিজেদের ভালো থাকা নির্ভর করে। তাই নিজেদের ভালো থাকার জন্য আমাদের চারপাশের মানুষগুলোকে আমাদের দেখে রাখতে হবে, এবং আমার বন্ধুটা ভালো আছে কিনা সেটা নিয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে, এটাই আমি বলবো। ধন্যবাদ আকিবকে। প্রণমী। আমার আরো দুটা এক্সপেক্ট নিয়ে একটু বলার ইচ্ছে ছিল, যদি একটু সময় হয় আপনাদের। অবশ্যই 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 অবশ্যই। আমি এখন সেকেন্ড ইয়ারে পড়ছি। আমার ভার্সিটি লাইফ যে খুব একটা দেখা হয়েছে এমন না, কিন্তু যতটুকু দেখেছি, শুনেছি, অবজার্ভ করেছি, তার মধ্যে আমার মনে হয় স্টুডেন্টরা, ছেলে বা মেয়ে দুজনই, ডিপ্রেশনের সবচেয়ে বড় কারণ হতে পারে আমার মনে হয় হল লাইফ, বা হল লাইফে যারা পলিটিক্যালি থাকে বা প্রোগ্রাম বা এরকম এই এসপেক্টে যারা থাকে, আমার মনে হয় মেইন কারণ হচ্ছে সেটা তাদের ডিপ্রেশনের। ছেলেদের হলের কথা যদি বলি, সবই আমার শোনা, আমি আমার কাছের বন্ধুদের থেকে শোনা। তো তারা যখন শুরুতে ফার্স্ট ইয়ারে আসে, তো অবশ্যই একটা শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা অবশ্যই অনেক বড় স্বপ্ন নিয়ে আসে যে না, আমি এখানে ভালো ট্রিটমেন্ট পাবো, ভালো শিক্ষা পাবো, ভালো একটা ব্যবস্থা পাবো। তো তারা প্রথমে এসে যখন হল লাইফের গণরুমে উঠে বা গেস্ট রুম করতে হয়, তখন তাদের একটা মানসিক যে একটা মনোবল, সেটা কিন্তু ভেঙে যায়। দেখা যায় যে শুরুতে এসে তাদেরকে রাত 3টার সময় বলা হয় যে না, তোমরা যাও ক্যাম্পাস ভিজিট করো, বা যেসব শিক্ষার্থী পড়াশোনা করতে চাচ্ছে তাদেরকেও বলতেছে যে না, তোমরা যাও ভার্সিটি ক্যাম্পাস ঘুরো বা প্রোগ্রামিং করো, রাত 10টা 12টার সময় বের হও, মিছিলে বের হও। তো এই জিনিসগুলা আমি মনে করি একটা যে কোনো একটা শিক্ষার্থীকে ডিপ্রেশনে ঠেলে দিতেই পারে। তা হাসি খুশি ছেলে বা একটা মেয়েও এসব কারণ ডিপ্রেশনে, কারণ সবাই এখানে পড়াশোনার স্বপ্ন নিয়ে আসে। কারণ মেইন স্বপ্ন এটা থাকে না রাত 3টার সময় ভার্সিটি ঘুরবে। অবশ্যই ভার্সিটি ঘুরবে, এটার জন্য একটা নির্দিষ্ট সময় থাকে বা নিজস্ব একটা ইচ্ছা থাকে যে না, আমি আমার ইচ্ছাতে ভার্সিটি আমি ঘুরবো। পড়াশোনার ক্ষতি করে প্রোগ্রামিং করা বা কখনো যদি ক্লাসের কথা বলে প্রোগ্রাম না করে, সেটার জন্য দেখা যাচ্ছে তাকে নানাভাবে গালিগালাজ করা হচ্ছে বা নানা কথা শোনা হচ্ছে, নানাভাবে খুব খারাপ খারাপ কথাও শোনানো হচ্ছে। তো এটা একটা এসপেক্ট হতে পারে ডিপ্রেশনের। মানে সেলফ এস্টিমটা নষ্ট হয়ে যাচ্ছে তাদের, তারা এত মেধাবী, নিজেদের মতামত প্রকাশের জায়গা পাচ্ছে না। এত মেধাবী এত শিক্ষার্থীরা আসে, প্রচুর ট্যালেন্ট থাকে, আমার থেকে অনেক ট্যালেন্টেড ছেলে মেয়ে থাকে, কিন্তু তারা সেই সুযোগটা পাচ্ছে না যে আমরা পড়াশোনা করে একটা ভালো রেজাল্ট করবো। দেখা যাচ্ছে দিন শেষে যাতে সিজিপিএ খারাপ আসছে, কারণ তারা পড়ার সুযোগ পাচ্ছে না। সারাদিন রাত প্রোগ্রাম করে যখন রাতে এসে একটু পড়ার সময়টুকু পায়, সারা রাত জেগে পড়ে পরের দিন না ঘুমিয়ে পরীক্ষা দিতে হচ্ছে। তো একটা ছেলে যে ঘুমিয়ে পরীক্ষা দিচ্ছে, একটা ছেলে যে না ঘুমিয়ে পরীক্ষা দিচ্ছে, তাদের রেজাল্টের তো পার্থক্য হবেই, তাদের রেজাল্টের তো উঠানামা থাকবেই। তারা ভালো রেজাল্ট, এই জন্য যখন দেখা যায় শুরুতে একটা স্বপ্ন নিয়ে আসে, স্বপ্ন শেষে দেখা যায় যে না, আমার হচ্ছে না। হয়তো যে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চাচ্ছিল, সে দেখা যায় 4 বছর শেষে ডিসিশনে না, আমাকে দিয়ে সিজিপিএ ভালো হয়নি, আমাকে দিয়ে কিছু হয়নি, আমি এখন বিসিএস এর জন্য পড়বো। যে স্বপ্ন নিয়ে আসে সেই স্বপ্নটা পিছিয়ে তারা শেষমেশ ছুটতে পারে না, বা সেই স্বপ্নটা তারা বাস্তবায়ন করতে পারে না। আমি মনে করি এটা একটা স্টুডেন্টের লাইফে অনেক খারাপ ভাবে প্রভাব ফেলে। অবশ্যই অবশ্যই আমরা বুঝতে পেরেছি। আপনার আর কিছু বলার ছিল? আরেকটা এসপেক্ট ছিল আমার। আপনি আমাকে শুরুতেই প্রশ্ন করেছিলেন যে তুমি যদি কখনো ডিপ্রেশন ফিল করো, তুমি তোমার ক্লাসের ছেলে মেয়েদের সাথে বা ফ্রেন্ড বন্ধু বান্ধবদের সাথে সেটা শেয়ার করতে পারবা নাকি। তো আমার প্রশ্ন উত্তর ছিল যে না, আমি পারবো না। এর কয়েকটা রিজন আমি বলি, এটা হয়তো এই আমাদের আলোচনার একটু অফ টপিক হতে পারে, কিন্তু আমার মনে হয় দুইটা
রিজন ইম্পর্টেন্ট, আমি কেন তাদের সাথে খোলামেলা হতে পারবো না বা কেন তাদের সাথে সবকিছু শেয়ার করতে পারবো না। আমরা দুইটা ওয়ার্ডের সাথে হয়তো সবাই পরিচিত, একটা হচ্ছে সেক্সিজম আর একটা হচ্ছে মিসোজিনিস্ট। এই দুইটা ওয়ার্ডের সাথে আমরা হয়তো সবাই কম বেশি পরিচিত, যে এই দুইটা ওয়ার্ডই একটা জিনিসকে রিপ্রেজেন্ট করে, নারী পুরুষের ইনইকুয়ালিটি বা নারীদের সমান অধিকার নিয়ে যারা মানে একমত না, ঠিক আছে, বা নারীদের উপর ডিসক্রিমিনেশন, নারীদের উপর প্রেজুডিস, এই দুইটা জিনিস নিয়ে যারা, এই দুইটা হচ্ছে প্রেজুডিস আর সেক্সিজমের মেইন জিনিস। তো আমাদের ক্লাসে এমন, আমি নাম অবশ্যই বলবো না, সবাই যে এমন আমি তাও বলবো না, হাতে গোনা কয়েকজন আছে বা ভালো সংখ্যকই আছে যারা এটা মানে বিশ্বাস করে যে একটা মেয়ে যদি জব করে বিয়ের পর তাহলে সে সংসার কখনো শান্তি থাকতে পারে না। একটা সংসার অশান্তি হওয়া বা একটা ডিভোর্স হওয়া বা একটা সংসার ভেঙে পড়ার মেইন রিজন একটা মেয়ে চাকরি করা। তাদের এই মতামত যে মেয়েরা চাকরি করা উচিত না, অথচ আমাদের সাথে বসে, মেয়ে শিক্ষার্থীদের সাথে বসে তারা ক্লাস করে এসব মন্তব্য করতেছে বা এসব বিচার বিবেচনা রাখছে। তাদের বুঝতে মনে হয় যে পেরেছি। মেয়েরা, আমরা যেটা হ্যাঁ বুঝলাম, হুম হ্যাঁ, হুম আমরা আসলে বুঝতে পারলাম যে এটাও একটা মানে এইসব আলোচনাগুলো, এই ইঙ্গিতগুলো অনেককে হয়তো ডিপ্রেশনে ফেলে দেয়, যে উপরে উঠতে চাচ্ছিল তার মনের মধ্যে নিজের সম্বন্ধে সন্দেহ ঢুকিয়ে দেয়। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আকিব রায়হান। ওসমান গনি ভাই, আপনার যদি আর এই কারণ বিষয়ে কিছু বলার থাকে আমরা সেটা শুনে আমরা আওয়াল ভাইয়ের কাছে সমাধানে চলে যাব। ওকে, আমি আসলে লাস্টে একটা আমার খুব পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথাই বলি। আমারও একসময় মনে হতো যে কি আর জীবনের দরকার আছে, আত্মহত্যা করা যায় মনে হয়, এরকম আমার নিজেরও মনে হতো একটা টাইমে। তা আমার কিন্তু এখন বিন্দু মাত্রও নেই, এবং আমি অনেকেই এটাকে মানে স্ট্রংলি বলি যে কেন তুমি আত্মহত্যা করবা। আমার কাছে যেটা মনে হয়েছে সলিউশনের দুইটা জায়গা, হয়তো অনেক সলিউশন আছে, যারা এক্সপার্ট আছে তারা বলবে, বাট আমি আমার জায়গা থেকে বা আমার মাইন্ড থেকে বা আমারও এরকম একটা প্রবণতা থেকে আমি যেটা বলতে পারি সেইটা দুইটা জায়গা। একটা হচ্ছে যে আমার কারা আপনজন, তাদের সাথে আমার সব কিছু শেয়ার, আমি বলবো মা বাবা ভাই বোন, এই এদের এদের সাথে আমাকে খুব বেশি করে ডিলিংস করা, আর আমার নিজের কাছে আমি আমার নিজের কাছে আমার নিজেকেই বোঝানো যে আমার জীবনের অনেক মূল্য আছে, আমি একটা নির্দিষ্ট উদ্দেশ্যে এই পৃথিবীতে এসেছি, সেই উদ্দেশ্য সফল করার জন্য, সো আত্মহত্যা করার জন্য না। সো এই দুইটা জায়গা যদি ঠিক থাকে, আমি মনে করি আত্মহত্যা কমে যাবে, এবং আমাদের অন্যান্য বিষয়ের সাথে এই দুইটা জায়গা ঠিক রাখা উচিত। থ্যাংক ইউ কান্তা। অনেক 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 ধন্যবাদ ওসমান ভাই। আমরা আওয়াল ভাইয়ের কাছে চলে যাব। অনেকক্ষণ ধরে অনেক ঘটনা অবজার্ভ করছেন উনি। এখন আওয়াল ভাই, আমরা আমি আমি নিজে ব্যক্তিগতভাবে আপনাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা বারবার এতক্ষণ ধরে সেলফ রেসপেক্ট গ্রো করার কথা বলছি, কিন্তু আমার মনে হয় এমন একটা সময় আসে যখন মানুষ এইটাও পারে না, যখন তারা মনে করে যে আমি তো চেষ্টা করছি কিন্তু আমি পারছি না। ঠিক সেই এক্সট্রিম সময়ের সমাধানটা আসলে কি? সার্বিক সমাধানের সাথে এক্সট্রিম সময়ের সমাধানটা। থ্যাংক ইউ। আমি সবাইকে শুনছিলাম, আসলে যার যার জায়গা থেকে সবাই অনেক সুন্দর করে বলছিলেন। আমি সমাধানের জায়গায়, যেহেতু ইউনিভার্সিটির স্টুডেন্টদের নিয়ে কথা বলা হচ্ছে, আমি যদি একটু ইউনিভার্সিটি সাপোর্ট সিস্টেম নিয়ে কথা বলি, যে আসলে আমাদের পাবলিক ইউনিভার্সিটিগুলোতে কি ধরনের সমাধানের জন্য আমরা কাজ করে থাকি। যেমন আমি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, এই জায়গাগুলোর যে তাদের সাপোর্ট সিস্টেমের কথা বলি, যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ছাত্র শিক্ষক কেন্দ্র, যে দ্যাট মিনস টিএসসি তে কিন্তু একটা উইং আছে, ছাত্র নির্দেশনা ও পরামর্শ দান কেন্দ্র। সেখানে যেমন ঢাকা ইউনিভার্সিটির কথা যদি আমি বলি, জাহাঙ্গীরনগরে সেখানেও সাইকোলজিস্ট আছেন, এবং ঢাকা ইউনিভার্সিটিতে টিএসসি তে ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্টের এবং এডুকেশন অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজি ডিপার্টমেন্টের স্টুডেন্টরা এখানে সাপোর্ট দিয়ে থাকে। এটা একটা যে সহজেই যে কোনো স্টুডেন্ট গিয়ে এখানে সাপোর্টটা নিতে পারে। যেটা পূর্ণমি বারবার বলতেছিলেন যে আমি আসলে আমার ফ্রেন্ড সার্কেলকে যে বলবো, আমি তো সেই ট্রাস্টের জায়গাটা পাই না, এবং তারা বলে ফেলে যে তোর সে তো আমার আরো কত ডিপ্রেশন। এটাকে আমরা সাইকোলজিতে বলি জাজমেন্ট হয়ে কথা বলে, জাজমেন্টাল হয়ে কথা বলে। আসলে এই যে লেভেল করে দেয়, তো এই জিনিসটা আমাদের যখন প্রফেশনালদের কাছে আসবে তখন কিন্তু আমরা ওই লেভেলিং এ যাব না, বা লেভেলিং এ আমরা যাই না। এরপরে ঢাকা ইউনিভার্সিটি থেকে আমাদের ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্টে একটা সাইকোথেরাপি উইং আছে, নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট। সেখানেও একদম নামমাত্র মূল্যে, ইভেন যদি কোনো
স্টুডেন্টদের টাকা পয়সা নিয়ে খুব সমস্যা হয়, তখন তারা ফ্রি অফ কস্টে সাইকোথেরাপি সার্ভিসটা নিতে পারে। এরপর ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার, এই মেডিকেল সেন্টারে আমাদের ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্টের এমফিলের যে স্টুডেন্টরা আছেন, এমফিল গবেষক যারা আছেন তারা সাপোর্ট দেন, এটা ফ্রি অফ কস্ট। এবং হল যেগুলো আছে, ছেলেদের হল এবং মেয়েদের হল, এখানে কিন্তু সাইকোলজিস্ট নিয়োগ দেওয়া আছে। তো সেখানে চাইলেই, যেটা প্রণবী বারবার বলতেছিলেন যে আমি তো ফ্রেন্ড সার্কেল বা আমি কাছের কাউকে বলতে পারছি না, এটা কিন্তু একটা অপরচুনিটি যে ইউনিভার্সিটি গুলো সব স্টুডেন্টদের জন্য এটা ওপেন করে রাখছে, যে কোনো মুহূর্তে যে কেউ গিয়ে এই সাপোর্টটা নিতে পারে। পাশাপাশি এডুকেশন অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজি ডিপার্টমেন্ট তাদেরও কাউন্সিলিং ইউনিট আছে, সেই কাউন্সিলিং ইউনিট থেকে তারা এই সেবাগুলো নিতে পারে। এখন আমরা যেটা নিয়ে কথা বলছি যে সমাধানে, এই যে এতগুলা ইস্যু আমরা শুনলাম, এর সমাধানে আমরা কিভাবে যাব। আমরা সবসময় বলি যে একটা মানুষের সমস্যা হতেই পারে, এবং এটাকে যদি আমরা টার্ম হিসেবে বলি, ইটস ওকে টু নট টু বি ওকে, অর্থাৎ আমার ওকে না থাকাটাও ঠিক। আমি সারাক্ষণ ওকে থাকবো না, আমার সারাক্ষণ আমার লাইফটা একদম স্মুথলি রেল লাইনের মতো সমান্তরাল ভাবে চলবে না। এটা একটা বন্ধুর রাস্তা, উঁচু নিচু অনেক কিছু পাড়ি দিয়ে আমাকে, চড়াই উত্তর পাড়ি দিয়ে আমাকে যেতে হবে। তো সেই জায়গাগুলো আমাকে মাথায় রাখতে হবে। এবং এই সুইসাইডের জায়গাগুলো যখন আসে, আমরা বারবার বলি যে সেন্স অফ লস বা হোপলেসনেস, যে আমি সবকিছু হারিয়ে ফেলি, যে আমার কোনো কিছু নাই, আমার সবকিছু শেষ হয়ে গেছে। এবং আমরা এই ইন্টারপ্রিট করি কোনো একটা নির্দিষ্ট ঘটনা দিয়ে। আপনি খেয়াল করে দেখবেন যে যারাই সুইসাইড করতেছে কোনো একটা নির্দিষ্ট ঘটনা, এবং সামনে যে ঘটনাটা সেই ঘটনাটাকেই অনেক বড় করে ফেলে এবং ওটাকেই মনে করে এটাই আমার জীবনের শেষ লক্ষ্য, এবং এর বাইরে আমি যদি কোনোভাবে যেতে না পারি তাহলে আমাকে আত্মহত্যাই একমাত্র সমাধান, এবং আত্মহত্যা না করলে আসলে আমি ভালো থাকতে পারবো না। তো এই যে এটা তাকে বোঝানো যে আসলে কোনো একটা ঘটনাই জীবনের সবকিছু না, এটা জীবনের একটা একটা অংশ বিশেষ। আমার জীবনের, আমি এত বছরের জীবন, এই জীবনের ছোট্ট একটা ঘটনা, এই তার একটা ইম্প্যাক্ট আমার জীবনে পড়তেছে, তার মানে আমার সবকিছু শেষ হয়ে যায়নি। এরপর আমি যে সমস্যাটা নিয়ে আমি এই ফ্রাস্ট্রেশনে যাচ্ছি, বা আমি লনলিনেস ফিল করতেছি, হোপলেসনেস ফিল করতেছি, সেই জায়গাটায় এই যে সমস্যা, এই সমস্যাটা সমাধান খোঁজার চেষ্টা করে, যে কি কি এর সম্ভাব্য সমাধানগুলো কি হতে পারে। সেটা আমি নিজেও চিন্তা করতে পারি, যদি আমি নিজে চিন্তা না করতে পারি, আমাদের প্রত্যেকটা মানুষেরই কিন্তু সাপোর্ট সিস্টেম আমরা খুঁজলেই পাবো। সেটা একদম ফ্যামিলি মেম্বার হতে হবে তা না, অবশ্যই ফ্যামিলি মেম্বার হতেই পারে, থাকতেই পারে। যদি দেখা যায় না আমার ফ্যামিলি মেম্বার কেউ নাই, আমার পাড়ার দোকানদারও হতে পারে, আমার হলের গার্ডও হতে পারে, আমার হলের কোনো বড় ভাই হতে পারে, আমার দূর সম্পর্কের কোনো আত্মীয় হতে পারে, আমার কোনো টিচার হতে পারে। অর্থাৎ আমাকে পছন্দ করে, অথবা আমাকে নিয়ে ভাবে, অথবা আমাকে নিয়ে পজিটিভ স্বপ্ন দেখে, এরকম মানুষ কিন্তু আমার জীবনে একজন হলেও আছে। এটা আমাকে খুঁজতে হবে। সেটা আমি যেটা বললাম যে আমার পাড়ার দোকানদার হতে পারে, অথবা আমার বাসায় যে কাজ করতেন সেই মানুষটাও হতে পারে। অর্থাৎ আমার সারাউন্ডিং যে মানুষগুলো আছে তাদের ভিতরে কেউ না কেউ আমাকে খুব পছন্দ করে, কেউ একজন না একজন হলেও পাবো। তো আমি সেই মানুষগুলোকে একটু খুঁজে বের করার চেষ্টা করি, এবং আমার সমাধান কারা দিতে পারে আমি সার্চ করি, একজন না পাই দুইজন, দুইজন না পাই তিন, এদের কাছে আমি যদি চিন্তা করি, বের করতে পারি, এবং সমাধানের রাস্তাটা আমি তাদের হেল্প নিয়ে বের করার চেষ্টা করতে পারি, তো আমার যদি সমস্যার সমাধান হয়ে যায় তাহলে তার আত্মহত্যা করার কোনো জায়গা নেই। আত্মহত্যা করে তো আসলে আলটিমেট ভাবি যেটা, আসলে তো ওটা সলিউশন না। এরপরে আমি যে খোলামেলা আলোচনা করা, সেটা আমার বন্ধুর কাছে হতে পারে, যেটা প্রণমী বলতেছে যে আমি করতে পারি না, ফাইন। এটা যে সব বন্ধুই যে এরকম জাজমেন্ট হয়ে কথা বলবে তা কিন্তু না। অনেক বন্ধু আছে যাদের কাছে আমরা অনেক মন খুলে কথা বলতে পারি, যাদেরকে রিলাই করতে পারি। সেটা আমার ডিপার্টমেন্টেরই হইতে হবে তাও না, অন্য ডিপার্টমেন্টেরও হতে পারে, এবং সেটা সিনিয়রও হতে পারে, ইভেন তো জুনিয়রও হতে পারে। অর্থাৎ আমি আমার স্পেসটা কোথায় পাচ্ছি সেটা আমাকে খুঁজে পাই। এই যে আমি বারবার বলতেছি, আমাকেই আমার জায়গাগুলো এক্সপ্লোর করতে হবে, কেউ আসলে আমাকে রাস্তাটা দেখিয়ে দিবে না। আমাকে এক্সপ্লোর করা যে কোন জায়গাগুলো নিয়ে আমি বেঁচে থাকতে পারি, সেটা যে খোলামেলা আলোচনা করার, এবং পরিবারকে আমরা টার্গেট করতে পারি যে পরিবারের আসলে কোন মেম্বারটা আমাকে এই হেল্পটা করতে পারে। এরপরে যেটা, যে আমরা যে ঘটনাগুলো থেকে যে আমার সব শেষ হয়ে গেছে, আমরা আমাদের সামর্থ্যটা বোঝার চেষ্টা করি। আপনি কিন্তু চিন্তা করেন যে স্টুডেন্টটা একটা পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হলো, আমি প্রথমেই যেটা বলে শুরু করছিলাম যে তারা নিঃসন্দেহে মেধাবী। এই যে তার মেধাটা, এই মেধা, এবং এতগুলা মানুষকে সে টপকিয়ে তাদেরকে পিছনে ফেলে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, নিঃসন্দেহে তারা মেধাবী। এবং একটা করে সিটের এগেনস্টে কতজন করে ভর্তি পরীক্ষা দেয় এটা আপনাদের সবারই জানা। তাহলে এই যে ভর্তি যুদ্ধে জয়ী হয়ে সেই মানুষটা একটা
সিট অ্যাকোয়ার করে একটা ডিপার্টমেন্টে ভর্তি হলো, তার মানে কি তার সেই যোগ্যতাটা আছে বলেই সে ভর্তি হতে পারলো। তাহলে এই যে আমার সামর্থ্য, এই সামর্থ্যটা খুঁজে বের করে, হ্যাঁ আমি আসলে অন্যদের চেয়ে ভালো, একটা ঘটনার কারণে আমি হয়তো এই এই জায়গাটা আমি ভালো করতে পারছি না, হয়তো আমি রেজাল্ট ভালো করতে পারছি না, ফাইন, একমাত্র রেজাল্টেই কি সব সমাধান? আমার একাডেমিক রেজাল্টেই তো সবকিছু না। আমার আমি কোন জায়গাটা ভালো পাই সেই জায়গাগুলো খুঁজে বের কর। সেটা যেমন জবের ক্ষেত্রে হতে পারে যে এক একজন, অনেকে আমাদের ফ্রাস্ট্রেশন থাকে যে আমি ভালো সাবজেক্টে ভর্তি হইনি। আপনি খেয়াল করে দেখবেন যে এডমিন ক্যাডারে অনেক আছেন যারা ইতিহাসে পড়েন, পালি, উর্দু, সংস্কৃত, এই সাবজেক্টগুলো পড়েও এডমিন ক্যাডারে চলে যাচ্ছে। তাহলে আমার আমার যে পটেনশিয়ালিটি আছে এই পটেনশিয়ালিটা খুঁজে বের কর, এবং সেই জায়গাগুলো থেকে ডিটারমিনেশন, যে আমি ডিটারমাইন্ড যে আমার ওই গোলটাতে আমি পৌঁছাইতে হবে। এবং আমি সবসময় বলি যে আমরা আসলে আমাদের লক্ষ্যে স্থির না। আপনি খেয়াল করে দেখবেন যে আমরা অনেক সময় অনেক ভিডিও দেখি যে অনেক বড় পাথর খণ্ড সেটাকে হাতের মুষ্টি দিয়ে একটা বাড়ি দিয়েই ভেঙে ফেলতেছে, যেটা হাতুড়ি দিয়ে আমরা হয়তো ভেঙে ফেলতে পারবো। এটা কিভাবে পসিবল? সেও তো মানুষ। এটা কিন্তু একদিনে হয়নি, তার গ্রাজুয়ালি প্র্যাকটিস করছেন এবং উনি নিজেকে ওই জায়গায়, তার ডিটারমিনেশন ছিল যে আমি ওই গোলটা অ্যাচিভ করব। আমরা যদি নিজের গোলটাকে সামনে ধরে রেখে সামনের দিকে প্রসিড করতে পারি, এবং এই লক্ষ্যটা শুধু বললেই হবে না যে আমি এটা হতে চাই, এই লক্ষ্যটার ডিটারমিনেশন কতটুকু আমার, আমি কতটুকু চাই। যেমন আমি একটা উদাহরণ সবসময় আমার ক্লায়েন্টদেরকে বলি যে আমরা কে না জানি যে এক্সারসাইজ করা ভালো, কিন্তু আসলে আমরা এক্সারসাইজ কবে থেকে শুরু করব? আগামীকাল থেকে। এই আগামীকালটা যে কবে এটা আসলে আমরা জানি। সো ওই জায়গাটা একটু সেট আউট করা, যে আমি আসলে কবে থেকে করব, যে এই জায়গা থেকে আমাকে শুরু করতে হবে। এই স্টার্ট পয়েন্টটা এবং এন্ড পয়েন্টটা কোথায় আমাকে নিজেকেই জানতে হবে, এবং সেটা একদিনে আমি অ্যাচিভ করতে পারবো না। আমার গ্রাজুয়ালি একটু একটু করে আমি করব, এবং আমি যতটুকু করতে পারলাম সেটার জন্য আমাকে প্রশংসা করা, আমার নিজেকে ক্রেডিট দেওয়া। আমার ক্রেডিট অন্য কেউ দিবে না। আপনি খেয়াল করে দেখবেন যে আমরা যারাই প্রতিষ্ঠিত আছি, যে মানুষগুলো প্রতিষ্ঠিত, যারা এই মানুষগুলো তো একটা সময় প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত সে অনেক স্ট্রাগল করে আসছে। তার স্ট্রাগলিং যে ফেজটা, ওই ফেজে কি আমরা অ্যাপ্রিসিয়েট কেউ করি? বরং যখন সে অ্যাচিভ করে ফেলে তখন আমরা সবাই অ্যাপ্রিসিয়েট করি, হ্যাঁ ও অনেক কষ্ট করছে। আমরা যারা ডিপ্রেশনে আসি বা আমাদের এই যে হোপলেসনেস ফিলিং বা ফিলিং অফ লস, এই ফিলিংটা যখন থাকে তখন তো সে ওই স্টেজটাতে আসে। সো তার চেষ্টাটা যদি আমরা করতে পারি, লেভেল বেস চেষ্টাটা যদি করতে পারি, একটা সময় গিয়ে উনি যখন সাকসেস হবে, এই মানুষগুলাই তারা কিন্তু আমরা আবার সবাই ওই মানুষটাকে বাহবা দিই। এটাই আমাদের সমাজের নীতি। সো আমাকেই আমার জায়গাটা এনশিওর করতে হবে আমি কোন জায়গাটায় যেতে চাই। এবং এই যে পরাজয়, আমি বারবার বলি যে পরাজয় বা ব্যর্থতা এটা কিন্তু মানে মঙ্গল গ্রহ থেকে আসবে না, এটা আমার লাইফের একটা পার্ট। শুধুমাত্র যদি সবসময় ভালো কিছুই করি, যদি আমার অ্যাচিভমেন্টেই সবসময় হয়, তাহলে আমার এটা ভোগ করার জন্য বা উপভোগ করার জন্য কিন্তু আমার মাঝে মাঝে ব্যর্থতারও দরকার আছে। নাহলে তো আমি বুঝতে পারবো না যে আসলে, যেমন তরকারি যদি মাঝে মাঝে খারাপ না হয় তাহলে বোঝা যায় না কোন তরকারিটা টেস্ট বেশি। যেমন একজন যদি সবসময় ভালো তরকারি খেয়ে অভ্যস্ত হন, সে কিন্তু হঠাৎ করে গিয়ে মানে ডিসক্রিমিনেশনটা বা ডিসক্রিমিনেন্সিটা করতে পারবে না যে আসলে কোনটা ভালো কোনটা খারাপ। সো ওই মাঝে মাঝে এই এক্সপোজারটাও দরকার আছে, যে পরাজয় মানেই বা ব্যর্থতা মানেই যে আমার সব শেষ হয়ে যাবে তা কিন্তু। তো এর পরেও আমাদের অনেক সময় লোনলিনেস ফিলিং আসবে, হোপলেসনেস ফিলিং আসবে। তখন আমি যে সাপোর্ট সিস্টেমের কথা বললাম, প্রফেশনাল হেল্প, প্রথমত আমাদের সারাউন্ডিং যারা তাদের কাছে চেষ্টা করা, যদি আমরা সেই জায়গায় না নিতে পারি, আমি প্রফেশনাল হেল্পের কথা এতক্ষণ যে জায়গাগুলো বললাম এর বাইরেও, এটা হলো স্টুডেন্টদের কথা বলছি, এরপরে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট আছে, ঢাকা মেডিকেল আছে, এবং বিভাগীয় সদরগুলোতে যে মনোরোগ বিদ্যা বিভাগ, সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট, সেই জায়গাগুলো আমরা খোঁজ নিতে পারি। এবং এখন যেটা আমি বারবারই বলি যে কোভিড এর এই যে দেখেন যে প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু অপরচুনিটি সার্চ করতে পারি। এই কোভিড এর কারণে, করোনার কারণে এখন কিন্তু আমরা সবকিছু অনলাইন ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে। তো এখন মানুষ যে কেউ চাইলেই অনলাইন সাপোর্ট গুলো নিতে পারে। সে যেমন ওসমান গনি সাহেব যেটা বলছিলেন যে উনি শৈলকুপা থেকে, এখন ওখান থেকেও যে কোনো একজন মানুষ অনলাইন সাপোর্টটা নিতে পারে অতি সহজে। তো এই সাপোর্ট সিস্টেমগুলো যদি অ্যাওয়ার করা যায় যে এই জায়গাগুলো আমরা সাপোর্ট নিতে পারবো, আমার মনে হয় সেই জায়গাগুলো সাপোর্ট নিয়ে একজন মানুষ অবশ্যই ভালো থাকতে পারবে। অনেক ধন্যবাদ জনাব আওয়াল। আমরা খুব সুন্দর করে, আমার মনে হয় যে আজকে আমরা একেবারে রুটে গিয়ে সমাধান গুলো বের করে এনেছি। তার কারণ, তার আগে আমরা কারণগুলো আলোচনা করেছি অনেকটা সময় ধরে। কারণ যদি কারণ আমাদের জানা থাকে তাহলে মনে হয় সমাধান খুব সহজ হয়ে যায়। তো আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ ধরে দেখছিলেন, যারা প্রশ্ন করছিলেন, আহ যারা সামনেও দেখবেন। লাইভটি শেষ হয়ে যাওয়ার পরেও সেটি ইন্টারনেটে পাওয়া যাবে।
এবং আমরা অনেকগুলো জায়গার কথা আমাদের সাথে আওয়াল ভাই বলেছেন, যে জায়গাগুলো আপনাদেরকে সাহায্য করবে মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, ভালো থাকবেন, নিজেকে ভালো রাখার দায়িত্ব আপনার নিজের। এই দায়িত্ব কিন্তু পৃথিবীর আর কারো নয়। সাপোর্ট সিস্টেম আছে অনেকগুলো, সেই সাপোর্ট সিস্টেম গুলোকে অ্যাপেল করার চেষ্টা করুন। যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করুন, সেন্টার ফর উইমেন এন্ড এনভায়রনমেন্টাল সিকিউরিটি পেজে যোগাযোগ করুন। আপনার নাম উল্লেখ না করেই আপনি আমাদেরকে সমস্যা জানাতে পারেন, আমরা সমাধানের জন্য আপনার সাথে বিভিন্ন ক্লিনিক্যাল সাইকোলজিস্টের সাথে যোগাযোগ করিয়ে দেব। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নির্বিঘ্নে। আপনারা চাইলে আমরা নেক্সট টাইম থেকে জনাব আওয়াল সাহেবের ইমেইল অ্যাড্রেসটা উইথ আপনার পারমিশন আমরা স্ক্রলিং এ দিয়ে দিতে চাই, যাতে তারা সরাসরি আপনার সাথে যোগাযোগ করে নিতে পারে যদি কেউ এরকম সমস্যায় থাকে এবং তারা সমাধান চায়। ধন্যবাদ অনেক ওসমান গনি ভাই, আপনাকে স্পেশালি অনেক ধন্যবাদ আমাদের সাথে এসে জয়েন করার জন্য। আমরা চেষ্টা করব সামনের পর্বগুলোতে আরো ভালো ভালো কিছু জিনিস তুলে আনতে। আমাদেরকে সাজেশন দেবেন অবশ্যই কোন কোন বিষয়ে আমরা আলোকপাত করতে পারি মানসিক স্বাস্থ্য বিষয়ে। আকিব রায়হান, অনেক ধন্যবাদ মূল্যবান সময় থেকে সময় দেওয়ার জন্য। প্রণমী, তোমাকেও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে দেখছিলেন। আমি অনেকেরই কমেন্ট পড়ার চেষ্টা করেছি। আপনারা যদি আমাদের সাথে আরো সামনে যুক্ত হতে চান আমাদের পেজে চোখ রাখুন। আহ, আমরা আশা করছি আপনাদেরকে আরো ভালো কিছু সময় উপহার দিতে পারবো সামনে। অনেক ধন্যবাদ, আজকের মতো বিদায়।